প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন। আপনাদের অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি আছি আপনাদের পাশে, অ্যাডভোকেট শহীদুল ইসলাম পারভেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পেনাল কোডের সেকশন 107 থেকে শুরু করে 338-এর এ পর্যন্ত। যদি সম্ভব হয় 338-এর এ পর্যন্তই কমপ্লিট করব, আর সম্ভব যদি না হয় তাহলে হয়তোবা কিছু সেকশন আলোচনা করে বাকিগুলো আগামীকালকের জন্য রেখে দেব। আপনাদের এক্সট্রা নোটের প্রিন্টিং এর জন্য আজকে বেশ কিছু সময় আমার চলে গেছে, তাই তাড়াহুড়ো করে এসে ক্লাসে ঢুকে পড়লাম। তো ক্লাসটি শুরু করি। প্রথমে 107 ধারা। ধারা 107। 107 ধারায় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাবেটমেন্ট। অ্যাবেটমেন্ট বাংলায় হচ্ছে সহায়তা। এই সহায়তার আবার কয়েকটা নাম আছে। অপসহায়তা, অপসহায়তা বা অপরাধে সহায়তা, আরো একটা নাম আছে দুষ্কর্মে সহায়তা। তাহলে আমরা সহায়তা, অপসহায়তা, অপরাধে সহায়তা, দুষ্কর্মের সহায়তা সবগুলোই অ্যাবেটমেন্ট। অ্যাবেটমেন্টে ই আছে, লক্ষ্য করবেন। এই ধরনের আর একটা শব্দ আছে, সেটা হচ্ছে অ্যাবাটমেন্ট। অ্যাবাটমেন্ট মানে বাতিল। আপিল বাতিলের ক্ষেত্রে অ্যাপিল অ্যাবাটমেন্ট বিষয়টা আসে। তো এইটা কিন্তু অন্য বিষয়। আর অ্যাবেটমেন্ট এটা হচ্ছে 107 ধারা বিষয়। মানে কেউ যদি অন্যকে সহায়তা করে অপরাধে, তাহলে কিন্তু এই ধারার অপরাধ হবে। তাহলে এই যে 107 ধারায় অ্যাবেটমেন্ট, অ্যাবেটমেন্টের এখানে সংজ্ঞা দেওয়া আছে, ডেফিনেশনটা আছে। ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করানো, প্রত্যক্ষ কোনো সাহায্য। এরপরে আমরা ডান পাশের অংশে পড়ি। প্ররোচনার মাধ্যমে, চক্রান্তের মাধ্যমে। আমরা বলি না যোগসাজশ, কোনো মামলা ফাইলিং করার সময় দেখবেন আমরা বলি যে এই ক, খ, গ, ঘ, রহিম, করিম এবং অন্যান্য ব্যক্তিরা বা 1 থেকে 7 নম্বর আসামি সবাই যোগসাজশ করে এই কাজটি করেছে। তো এই যোগসাজশ, যোগসাজশ বলতে চক্রান্তর কথা বলা হচ্ছে। কোনো কাজ করে অথবা কোনো কাজ থেকে বিরত থেকে ইচ্ছাকৃতভাবে অপরাধে যদি সহায়তা করে, তাহলে সেটা কি হবে? অ্যাবেটমেন্ট বা অপসহায়তা হবে। আর এটা তখন অপরাধ হয়ে যাবে, আর এটার শাস্তি আছে পরবর্তী ধারাগুলোতে। তো আমি গতকালকে রাত্রেই 2টি ভিডিও দিয়েছিলাম। 2টি ভিডিওর দ্বিতীয় ভিডিওর একটা আলোচনার বিষয় ছিল যে পেনাল কোডের যে অপরাধগুলো আছে সাধারণত দুই ভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে চায়োট আর অন্যটা হচ্ছে ইনচায়োট। একটা হচ্ছে চায়োট এবং অন্যটা ইনচায়োট। ইনচায়োট মানে ইনকমপ্লিট, ইনকমপ্লিট, ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ। ইনচায়োট ক্রাইম আবার পেনাল কোডে 3 ধরনের আছে, যেটা এক্সট্রা নোটে ক্লিয়ার করা আছে এই বিষয়গুলো। এক প্রকার, প্রথমটাই হচ্ছে এই অ্যাবেটমেন্ট। দ্বিতীয়টা হচ্ছে এই যে ষড়যন্ত্র করা, যেটা ক্রিমিনাল কনস্পাইরেসি 120-এর এ তে আছে, ক্রিমিনাল কনস্পাইরেসি। এবং 3 নম্বর অ্যাটেম্পট। তাহলে অ্যাবেটমেন্ট মানে সহযোগিতা করলাম, মানে কোনো কাজ নিজে করলাম না, বা চক্রান্ত করলাম, কারোকে প্ররোচনা দিলাম, এগুলো। কনস্পাইরেসি মানে ষড়যন্ত্র করা, আর অ্যাটেম্পট মানে প্রচেষ্টা।
চুরি করতে চুরি করার প্রচেষ্টা করলো, হলো না। কাউকে মার্ডার করার প্রচেষ্টা করলো, মার্ডার হলো না। তারপরে সর্বশেষ যে ধারা আছে 511, 511 যে কোনো অপরাধের প্রচেষ্টার বিষয়ে বলা আছে 511 ধারায়। তার মানে যেটার প্রচেষ্টার ধারা স্পেশালি পেনাল কোডের মধ্যে নাই, সবগুলো অপরাধের প্রচেষ্টার ধারা হিসেবে তখন 511 ধারা কাজ করবে। যেমন চুরির প্রচেষ্টার ধারা নাই, কিন্তু দস্যুতার প্রচেষ্টার ধারা আছে 393 এ। আর অ্যাটেম্প টু মার্ডার 307। তো এই ধরনের অ্যাটেম্পটের জন্য কিছু ধারা আছে স্পেশাল, কিন্তু সবগুলোর ক্ষেত্রে নাই। সব অপরাধের অ্যাটেম্পট বা প্রচেষ্টা বা উদ্যোগের জন্য ধারা নাই, তখন হয়ে যাবে 511। এইগুলো কেন ইনচয়েড বা অসম্পূর্ণ অপরাধ বলা হচ্ছে? এখন অ্যাবেটমেন্টের কথা বলি। এ বি কে বলল যে এই সি নামে একজন ব্যক্তি আছে, তাকে কি করতে হবে? মার্ডার করতে হবে। তাহলে এ আসলে এর ইন্টেনশন যে এই মার্ডার করার ইন্টেনশন এর আছে, ইন্টেনশনটা কার আছে? এর আছে। কাকে মার্ডার করার? সি কে মার্ডার করার। এখন সে নিজে করতে চাচ্ছে না, সে এই বি কে অ্যাবেট করছে, বি কে অ্যাবেট করছে, প্ররোচনা দিচ্ছে, এবং বি যে একে কি করবে? মার্ডার করবে। তার মানে অন্যের দিয়ে কাজ হাতিয়ে নেওয়া। এখন প্ররোচনা এ দিচ্ছে বি কে, এই প্ররোচনাতে হয়তো বা টাকা পয়সাও দিতে পারে, যে টাকা দিয়ে কাজটা করে নিচ্ছে, এরকমও হতে পারে। তার মানে মূল হোতা এ, কিন্তু অ্যাকশনে যাচ্ছে বি। সি এখানে মৃত্যুবরণ করছে। তো এখানে মার্ডারটা আর হচ্ছে সি এর, কে করাতে চাচ্ছে? এ। তাহলে এ যখন, মনে করেন যে, আমি যদি একটা তারিখ দিয়ে ব্যাখ্যা করি, 20/5/2023 এই তারিখে এ বি কে অ্যাবেট করলো। এখন বি এ কে মার্ডার করলো হচ্ছে 30/5/2023। তার মানে 20 তারিখে অ্যাবেট করলো বা কথাবার্তা হলো বি এর সাথে এর, আর বি আবার সি কে ঠিক 10 দিন পরেই মার্ডার করলো। তাহলে এই যে মাঝখানের 10 দিন সি এর উপরে কোনো হামলা হয়নি, কিচ্ছু হয়নি। বি হয়তো বা অবজার্ভ করছে বা কাজটি করবে কিনা এটা নিয়ে ভাবছে, প্রিপারেশন নিচ্ছে। তো এ যখন বি কে বললো যে সি কে মার্ডার করতে হবে, ওই সময় কিন্তু অ্যাবেটমেন্টটা হয়ে গেছে। তার মানে এই কাজটা অসম্পূর্ণ অবস্থায় হয়েছে। সি কে কিন্তু যখনই এ বি কে বললো মার্ডার করতে হবে, সঙ্গে সঙ্গে কি মার্ডার করে দিল? দিল না। তাহলে কাজটা অসম্পূর্ণ আছে। যে মুহূর্তে 30 তারিখে বি সি কে মার্ডার করলো, ওই সময় কাজটা কি হলো? সম্পূর্ণ হলো। তার আগে কাজটা কি থাকলো? অসম্পূর্ণ। তাই বলা হচ্ছে এগুলো ইনচয়েট বা অসম্পূর্ণ বা ইনকমপ্লিট অফেন্স। এবার ক্রিমিনাল কনস্পাইরেন্সি। এখন এই এ আর বি যদি ষড়যন্ত্র করে একসাথে যে সি কে হত্যা করতে হবে, তাদের মধ্যে কমন একটা ইন্টেনশন আছে। যখন ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্র করলেই তার সঙ্গে সঙ্গে কাজটা এক্সিকিউশন হয় না বা কাজটা করে ফেলে না। আগে সলা পরামর্শ হবে, যোগসাজশ করবে, কিভাবে কি করবে, প্ল্যানিং করবে, তারপরে অ্যাকশনে যাবে, কাজটা করবে। এখন যেই তারিখে সড়ক পরামর্শ করলো সেই তারিখে কিন্তু অপরাধটা হয়ে গেল, কিন্তু সেটা অসম্পূর্ণ, মানে কাজ তো বাস্তবে হয়নি, জাস্ট চিন্তা চেতনায় বা পরিকল্পনায় হয়েছে। তাই এটা অসম্পূর্ণ কাজ। আর অ্যাটেম্পট, অ্যাটেম্পট মানে কাজটা আসলে করতেই পারেনি, চুরি করতে গিয়ে পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে কেউ, কিন্তু সে ধরা পড়ে গেছে। বা হাত ঢুকিয়ে দিয়েছে, কোনো কিছু নাই, পকেট ফাঁকা। তাহলে এই এই যে পকেট কাটা বা পকেট থেকে কোনো কিছু চুরি করে নেওয়া, বিশেষ করে ট্রেন বাসে রাস্তাঘাটে ভিড় মধ্যে এগুলো হয়। তো এটা চেষ্টা করলো, পকেটে হাত দিয়ে দিল, পারলো না, অথবা ধরা পড়ে গেল, অথবা পকেটে কোনো কিছু নাই। তার মানে চেষ্টা চালিয়েছিল, পকেটে হাত গেছে, তার মানে এই যে চুরির চেষ্টার অপরাধটা হয়ে গেছে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে অপরাধটা হয়নি, চেষ্টাটা হয়েছে। তো এই জাস্ট পুরো পেনাল কোড মিলে এই 3 ধরনের অপরাধ আছে, যেটা ইনচয়েট বা ইনকমপ্লিট। এক্সট্রা নোটে এগুলো ছক আকারে খুব সুন্দর করে দেওয়া আছে, আপনারা দেখেছেন। পিডিএফও দেওয়া আছে এক্সট্রা নোটে, এবং প্রিন্ট করে আমি আগামীকাল থেকে এক্সট্রা নোট কুরিয়ার করতে শুরু করব। অলরেডি নোটিশ দেওয়ার পর থেকেই সর্বপ্রথম রাজ্জাক ভাই, তারপরে শিহাবুল ভাই, তারপরে আজাদ ভাই, লোকমান ভাই, ইনারা অর্ডার করে ফেলছেন, এবং আরো কয়েকজন করেছেন। আমি এখনো মোবাইল ফোনের
দেখতে পারিনি যে কে কে করেছেন। তো আমি চেক করে আগামীকালকে কোর্ট শেষে বিকেলে কুরিয়ার করে দিব তাদের। এরপরে ধারা এখানে 107-এ আর একটু আলোচনা আছে, এখানে একটা ম্যাক্সিম আছে। ম্যাক্সিমটা হচ্ছে কুই ফ্যাসিট পার এলিয়াম ফ্যাসিট পার সে, অর্থাৎ হি হু অ্যাক্টস থ্রু অ্যানাদার ডাজ হি অ্যাক্ট হিমসেলফ। মানে যে ব্যক্তি অন্যের মাধ্যমে কাজ করে, যেমন এখানে এ বি এর মাধ্যমে সি কে মার্ডার করালো, অন্যের মাধ্যমে যখন কাজ করে তখন মনে করতে হবে সে নিজেই কাজটি করলো, ব্যাপারটা এরকম। এরপরে 108, 108-এ যে খেলা করে খেলাটা এখানে খেলাটার ভার্ব হচ্ছে প্লে। এখন এই প্লে থেকে যদি আমি একটা ইয়ার যুক্ত করে দিই তাহলে এটা খেলা, এটা হচ্ছে খেলোয়াড়। তেমনি অ্যাবেট অ্যাবেটর, যিনি অ্যাবেট করবেন তিনি হয়ে যাবেন অ্যাবেটর। 108 ধারা। এটি তিনটি উপায়ে করা যায়, প্ররোচনা দেওয়াই যথেষ্ট নয়, উপরে যে তিনটি উপায় একই আছে। তাহলে এখানে আমরা 108-এ তিনটি উপায় এই যে সংখ্যা পাচ্ছি, এই তিনটি উপায় আপনাদের মনে রাখতে হবে। 107-এও তিনটি উপায়, এটা আপনার মনে রাখতে হবে। প্ররোচনা দেওয়াই যথেষ্ট। কেউ যদি প্ররোচনা দেয় সঙ্গে সঙ্গে সেটা অপরাধ হিসাবে কি হবে, গণ্য হবে। কিন্তু 34 ধারায় যদি দুইজনের মনে একই চিন্তা ভাবনা জন্ম নিচ্ছে যে হ্যাঁ কমন ইন্টেনশন হয়েছে, 34 ধারায় মনে রাখবেন, একটু ব্যাখ্যা এখানে দিয়ে দিই যে 34 এই সেকশনে কিন্তু কারো যদি কমন ইন্টেনশন হয় যে দুইজন ব্যক্তি এ এবং বি, এই দুইজনের ব্যক্তির মধ্যে একটা কমন ইন্টেনশন আছে, কি কমন ইন্টেনশন, কমন ইন্টেনশন আছে, ডি নামে একজন বড়লোক ব্যক্তি আছে, তার বাসায় কি করবে, এরা দুইজন মিলে দস্যুতা করবে, এটা তাদের কমন ইন্টেনশন। কিন্তু দস্যুতা করেনি, দস্যুতার প্রস্তুতিও নেয়নি, জাস্ট একটু মনে মনে আছে। এ বি কে বলছে চলো ডি এর বাসায় তো অনেক দেখা যাচ্ছে সোনা দানা টাকা পয়সা আছে, একদিন দস্যুতা করা যাক। দুইজন এই কাজটা করলে তো দস্যুতাই হবে, যদি 5 জন হয় তাহলে ডাকাতি হয়ে যেত। হয়তো অস্ত্র টস্ত্র নিয়ে প্রস্তুতি নিয়ে তারা যাবে, পরিকল্পনা করছে, একজন আরেকজনের কাছে গল্প করছে। ইন্টেনশন দুইজনে, এ বি কে প্রস্তাব দিচ্ছে, বি রাজি হয়ে গেছে, তার মানে দুইজনের কমন ইন্টেনশন হয়ে গেল। এখন এই অবস্থায় এটা অপরাধ হবে না, কারণ তারা দুইজনের মধ্যে বিষয়টা আছে। তারা যখন কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে শুরু করবে তখন সেটা অপরাধ হবে। তার মানে 34 ধারা ইনচয়েড ক্রাইম সৃষ্টি করে না, কিন্তু 107-এ ইনচয়েড ক্রাইম সৃষ্টি করে, কারণ অলরেডি এখানে দুইজনের মানসিকতা সেম। এ বি দুইজনের মানসিকতা সেম হয় 34 ধারায়, কিন্তু অ্যাবেটমেন্টে দুইজনের মানসিকতা সেম হয় না। 107 একটু পার্থক্যটা বোঝেন। এ বি, এখানে এ হচ্ছে বস আর বি হচ্ছে তার হয়ে কাজ করবে। এখন বস চেষ্টা করবে বি কে রাজি করানোর। এখানে বি এর কোনো ইচ্ছাই ছিল না, ওই আগে যে উদাহরণটা দিলাম, বি এর কোনো ইচ্ছাই ছিল না ডি কে কি করার, হত্যা করার। এখন এর দ্বারা পরিচিত হয়ে বি সি কে মার্ডার করছে, তার মানে এখানে ইন্টেনশন একমাত্র এর আছে এবং প্ররোচনার মাধ্যমে বি এর ইন্টেনশন পরে তৈরি হয়েছে। তাহলে এটা কমন ইন্টেনশন না, এখানে অ্যাবেটমেন্টের বিষয়। আর এখানে এ বি কে বললো, সে সাথে সাথে রাজি হয়ে গেল, মানে চুরি করতে সেও আগ্রহী। আর এখানে বি কিন্তু কোনোভাবে আগ্রহী না, হয়তোবা টাকার জন্য অথবা অন্য কোনো কারণে এর কথাই রাজি হয়েছে। তাহলে জাস্ট একটু সূক্ষ্ম পার্থক্য আছে, এই পার্থক্যগুলো বুঝতে হবে, কনসেপ্ট বুঝতে হবে, 34 ধারা কনসেপ্ট কি, 107 ধারা কনসেপ্ট কি। 108-এ আরেকটু বক্তব্য আছে, অপরাধটি সংঘটিত হোক বা না হোক সেটা কি হবে, অপরাধ হবে। শিশু বা অপ্রকৃতগ্রস্ত কোনো ব্যক্তিকে অপরাধে প্ররোচনা অপরাধ হবে। এখন এ বি কে প্ররোচনা দিচ্ছে, বি স্বাভাবিক হোক, নাবালক হোক, অর্থাৎ শিশু হোক, 9 বছরের কম হোক, বা ইনি কোনো উন্মাদ ব্যক্তি হোক, তাহলেও কিন্তু এই এর অপরাধ হবে। কিন্তু ইনি যদি, এই যে বি, এই বি এর যদি বয়স 8 বছর হয়, তাহলে এ বি কে বললো তুমি সি কে কি করো, এই কাজটা করো। এখন এ না বুঝে করে ফেললো, হয়তোবা এ বি এর হাতে একটা পিস্তল দিয়ে দিল, পিস্তল দিয়ে সি কে গুলি করে মেরে ফেললো। এখন বি শিশু, তার কোনো অপরাধ হবে না, 8 বছর বয়স, কিন্তু এর অপরাধ হবে অ্যাবেটমেন্টের জন্য, মার্ডারে অ্যাবেটমেন্ট, অ্যাবেটমেন্ট ফর মার্ডার, এটার জন্য। ষড়যন্ত্রের সদস্যরূপে অপরাধে সহায়তা, এটাও অপরাধ হবে।
এরপরে আমরা চলে যাব 109। মাঝখানের যে ধারাগুলো মিস করে যাব সেগুলো পড়ে নেবেন। বুঝতে সমস্যা হলে হোয়াটসঅ্যাপে আমাকে বলবেন, স্যার এই ধারাটা তো একটু পড়াননি বা পড়িয়েছেন, এটা বুঝতে পারলাম না। আমি হোয়াটসঅ্যাপে আপনাদের সাপোর্ট দিয়ে যাব, যেমন আজকেও কয়েকজনকে দিয়েছি। 109, 108 এ পড়লাম না। দুষ্কর্মে সহায়তার শাস্তির বিধান যে ক্ষেত্রে নেই সেক্ষেত্রে মূল অপরাধীর অনুরূপ শাস্তি হবে। মূল অপরাধের ধারার সাথে 109 ধারায় চার্জ গঠন করা হবে। এখানে আগে যে উদাহরণটা দিলাম, এই বি সি কে যদি মার্ডার করে এর জন্য 302 ধারা বরাদ্দ। 302 ধারা তার বিরুদ্ধে বিচার হবে, চার্জ গঠন হবে। কিন্তু এর জন্য 302 ধারা হবে না, এর জন্য হবে 109 ধারা। এবং এখানে 302 এ যদি বি এর কি হয়, ডেথ সেন্টেন্স হয় বা তার মৃত্যুদণ্ড হয়, তার যদি ডেথ দেয়, তাহলে 109 ধারা অনুসারে যেহেতু 302 এর সাথে কম্বাইন হয়ে আছে, তাই এটাতেও কিন্তু একেও ডেথ দেওয়া যাবে। 109 ধারায় বলছে মূল অপরাধের ধারার সাথে 109 ধারায় চার্জ গঠিত হবে, এবং বাম পাশেই বলা আছে যে দুষ্কর্মে সহায়তার শাস্তির বিধান যে ক্ষেত্রে নেই সেই ক্ষেত্রে মূল অপরাধের অনুরূপ শাস্তি হবে। আমরা 299, 300, 301, 302, 303, 304 এইভাবে 311 পর্যন্ত এর মধ্যে কোথাও খুনের মানে অপসহায়তা বা খুনের জন্য প্ররোচনার শাস্তি কি সেটা উল্লেখ করা নেই। তাহলে যেহেতু খুনের প্রচেষ্টার বা আহ, খুনের প্রচেষ্টা তো 307-এ আছে, কিন্তু খুনের প্ররোচনা দেওয়ার শাস্তি কি, বা খুনের জন্য অ্যাবেটমেন্ট মানে অ্যাবেটমেন্ট ফর মার্ডার শব্দটা কি হবে? এ কি কাজ করলো, এ এখানে কাজ করলো অ্যাবেটমেন্ট ফর মার্ডার, তাহলে মার্ডার করলো বি, আর এ দিল অ্যাবেটমেন্ট ফর মার্ডার। তাহলে অ্যাবেটমেন্ট ফর মার্ডারের জন্য এই এখানে তার 109 ধারায় বলছে অ্যাবেটমেন্ট ফর মার্ডারের জন্য এক্সট্রা কোনো ডেডিকেটেড কি নাই, কোনো সেকশন নাই, আলাদা কোনো সেকশন নাই, তাই এটা 109 এর মাধ্যমেই তাকে কি দেওয়া যাবে, ডেথ বা লাইফ, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যাবে। কাকে? এ কে। বি কেও তাই। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছেন। যেমন অনেকগুলো ব্যক্তি একসাথে কাজ করলে 34 ধারাটা চলে আসে কমন ইন্টেনশনের কারণে, যখন অ্যাবেটমেন্ট তখন চলে আসবে 109। যখন অপরাধের শাস্তির বিধান নাই তখন 109-এ 302-এ যে ওই সেম সেটাই বলা আছে এখানে। আবার আমরা তামাদি আইনের অনুচ্ছেদে জানি 120 অনুচ্ছেদ, তামাদি আইনের অনুচ্ছেদ 120, যে যেখানে তামাদির মোকদ্দমা দায়ের বিষয়ে তামাদির যেখানে মেয়াদ থাকে না, স্পষ্ট বিধান নেই, সেখানে 6 বছর। এটা আমরা সব সব ক্ষেত্রে যেখানে বিধান নাই সেখানে 6 বছর। এটা একটা বিষয়, ঠিক এটার সাথে সেম সেম মিল থাকছে আমাদের কততে, 109-এ। 120 অনুচ্ছেদ 6 বছর তামাদির মেয়াদ, ঠিক পেনাল কোডের 109 একই রকমই, যে বিধান নাই এখানে, যে অপরাধটা করেছে মূল অপরাধী যে শাস্তি হবে সেই শাস্তিটা এখানে হবে। এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া জরুরি, না হলে আপনার চার্জ গঠন 34-এ হবে, না 109 হবে, না 120-এর এতে হবে, না 149 আছে, 149-এ কি আছে, কমন অবজেক্ট। তো এইগুলোর মধ্যে কিন্তু কনফিউশন তৈরি হবে, তো এক্সট্রা নোটে এগুলোর পার্থক্য দিয়ে ক্লিয়ার করা হয়েছে। এখানে যদি একটা ছোট পার্থক্য দেওয়াও আছে, এগুলো রিটেনের বিষয়, যদিও রিটেনে গিয়ে এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হবে আরো, কারণ রিটেনে পার্থক্য লিখতে আসে। তখন পার্থক্য না বুঝলে যদি 4-5টা পার্থক্য শিখিয়ে দেওয়া হয় আপনাদের, তখন কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। তো যেহেতু র্যাপিড রিভিশন, ক্লাসটা আর দীর্ঘায়িত করব না, আমি দ্রুত এগিয়ে যাই। কারো যদি আরো ডিপলি জানতে ইচ্ছা হয় আমাকে নক দিবেন। 111, ভিন্ন কার্যে সহায়তা। প্রত্যক্ষভাবে প্রথমোক্ত কাজের জন্যই হয়েছে ভাবতে হবে। এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে? 111, এ বি সি, এ বি কে বললো যে এই সি এই ব্যক্তিকে কি করবে তুমি, 324 ধারার তাকে একটু কি দিতে হবে, শিক্ষা দিতে হবে। অর্থাৎ গুরুতর যেন আঘাত না হয়, একটু হালকা পাতলা মার উত্তম মধ্যম দিতে হবে। অর্থাৎ
এক একটা শিক্ষা দিতে হবে। 324 ধারায় তুমি কাজ করবে যেন 326 না আসে বা মরে না যায়। অর্থাৎ কন্ডাক্ট হচ্ছে 324 ধারার অপরাধ করবে, অথবা বড়জোর 325 আসবে, কিন্তু 326 বা তাকে মেরে ফেলে 302 এগুলো যেন না আসে। এটা হচ্ছে কথা। একটু লাইনে থাকবেন, বারবার ফোন আসছে আমার একটা। আমি মিউট করে দিলাম, সাইলেন্ট করে দিলাম ফোন। হ্যাঁ, তো এখানে 324 ধারার অপরাধের জন্য অর্থাৎ তাকে একটু শারীরিকভাবে আঘাত দিতে হবে। তো এখন একে আঘাত করতে যাই, একে কি করেছে, মার্ডার করে ফেলছে। মানে এমন মার দিয়েছে যে 324 করতে যায় 302 করে ফেলেছে বি। এখন তাকে বললো 324 করতে, আর বি করে ফেললো 302। তাহলে কি হবে, বি এর জন্য 302 হবে, কিন্তু এর জন্য ওই 324ই হবে, কারণ 324-এর জন্য বলেছে। ঠিক আছে। আবার এ বি সি, এ বি কে বললো যে এই সি এর বাসায় তুমি কি করবে, চুরি করবে 340। এই সি এর বাসায় একটা মূল্যবান কি আছে, অস্থাবর সম্পত্তি আছে, সেটা তুমি সি এর বাসা থেকে চুরি করবে। তার মানে এই বি কে 380 ধারার অপরাধ করার জন্য প্ররোচনা দিল। এখন বি এর বাসায় গেল, ওটা চুরি করলো, তো 380 ঘটালো। এই সাথে এই সি যেহেতু জেগে গেছে, সি কে আবার আঘাতও করলো, যে 326 ধারায় গুরুতর আঘাত করলো। এক্ষেত্রে এর জন্য 340, বি এর জন্য 326, এবং এই সাথে 380ও হবে, কারণ সে চুরিও করেছে, আবার 326 ধারার অপরাধও করেছে। তাই এর জন্য দুইটা ধারায় প্রযোজ্য হবে, কিন্তু এর জন্য 380। এ বলবে তোমাকে তো আমি তাকে মারতে বলিনি, তুমি মারছো কেন? আমি তোমাকে কি করতে বলেছি, জাস্ট চুরি করতে বলেছি। তো চুরি করে চলে আসতে মেরেছো, অতএব ওটার দায় আমার না, আইনও বলছে তাই তার না। এটা হচ্ছে 111 ধারার কনসেপ্ট। আমি এক কথায় কি লিখেছি, যে ভিন্ন কার্যে সহায়তা প্রত্যক্ষভাবে প্রথমোক্ত কাজের জন্যই হয়েছে ভাবতে হবে। অর্থাৎ এ 380 ধারার জন্য চুরির জন্য প্ররোচনা দিয়েছিল, 326-এর প্ররোচনা তো সে দেয়নি, এটাই ভাবতে হবে। এরপরে 115, 115 বলছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে প্ররোচনা বা সহায়তার শাস্তি। এখানে 115-তে এমন একটা বক্তব্য দিয়ে দিচ্ছে যে এখানে অনেকগুলো সেকশন চলে আসতে পারে। পেনাল কোডে যেই যেই সেকশনের, আবারও বোঝার চেষ্টা করেন, পেনাল কোডে যতগুলো সেকশন আছে যেগুলোতে মৃত্যুদণ্ড দেওয়া যায়, পেনাল কোডে মৃত্যুদণ্ড দেওয়া যায় 10টি সেকশনে। 10টি ধারায় মৃত্যুদণ্ডের বিধান আছে পেনাল কোডে। তো এই যে 10টি, এই এই ধারার 10টি ধারার অপরাধ যদি করে তাহলে মৃত্যুদণ্ড দেওয়া যেত, এবং যাবজ্জীবনের জন্য অনেক ধারা আছে। তো এই মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ মানে অপরাধটা অবশ্যই কি গুরুতর অপরাধ, বড় অপরাধ। এটার জন্য যদি প্ররোচনা দেয় সেটার কি শাস্তি হবে? এখন বলছে অপরাধ সংঘটিত না হলে, মানে প্ররোচনা দিল কিন্তু অপরাধটা সংঘটিত হলো না, তাহলে শাস্তির স্পষ্ট যদি বিধান না থাকে তাহলে 7 বছর পর্যন্ত দিতে হবে, এবং সেই সাথে অবশ্যই অর্থদণ্ড প্লাস। আপনাদেরকে এই যে মাঝখানে প্লাস দেওয়া আছে, এর মানে অর্থদণ্ডটা অবশ্যই দিতে হবে প্লাস অর্থদণ্ড। তার মানে এর সাথে অর্থদণ্ডটা যোগ হবে, ফাইনটা যোগ হবে, এটা হচ্ছে ফাইন। ফাইনটা অবশ্যই হবে। আবার কোন কোন জায়গায় থাকবে এই স্ল্যাশ চিহ্ন, তারপরে দিতে হবে বোথ। এখানে থাকবে ফাইন, এখানে মনে করেন 3 ইয়ার্স দিল, 3 ইয়ার্স এর কারাদণ্ড, অথবা ফাইন অথবা বোথ। তাহলে এটা দ্বারা ফাইন শুধু দিতে পারে বা শুধু কারাদণ্ড দিতে পারে, অথবা ফাইন কারাদণ্ড দুইটাই দিতে পারে। তো আমার পেনাল কোডে এই স্টাইলে লেখা আছে। এরপরে ভিন্ন লঘু অপরাধ বা আঘাত সংঘটিত হলে, যদি মানে যেটার জন্য প্ররোচনা দিল
সেটা যদি হয়ে যায় তাহলে তো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে। আর যদি সেই কাজটা না হয় এবং স্পষ্ট বিধান না থাকে তাহলে 7 বছর সশ্রমও দিতে পারে, বিনাশ্রমও দিতে পারে। ব্র্যাকেটে দেখা দেন, ব্র্যাকেটে আছে কি আমার, স অবলিক বি, স মানে সশ্রম, বি মানে বিনাশ্রম, মানে স অথবা বিনাশ্রম, সশ্রম অথবা বিনাশ্রম, এটা বোঝাচ্ছি। যারা নতুন স্টুডেন্ট বিশেষ করে তাদের জন্য এটা আমি ব্যাখ্যা করছি, পুরাতন স্টুডেন্ট সবাই জানেন এটা। ভিন্ন লঘু, লঘু মানে একটু হালকা পাতলা অপরাধ করেছে তাহলে, বা আঘাত সংগঠিত হলে 14 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। তাহলে 115 ধারায় যদি একজন আরেকজনকে বলে যে একটা অপরাধ করতে হবে যেটার জন্য কি হবে, মৃত্যুদণ্ড হতে পারে বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, যদি কোনো অপরাধী না হয়, তাহলে জাস্ট অ্যাবেটমেন্ট দিয়েছে এটা যদি প্রমাণিত হয় তাহলে 7 বছরের জেল হতে পারে। আর যদি অপরাধ করতে গেছে কিন্তু সে কাজটা কি হয়নি, সাকসেসফুল হয়নি, অপারেশন সাকসেসফুল হয়নি, অর্থাৎ কাজটা করতে গেছে করতে পারেনি, সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে, বা লঘু মানে অন্য কিছু হয়েছে, মার্ডার করতে পারেনি, বা 326 ধারা গুরুতর আঘাত করতে পারেনি, হালকা আঘাত পেয়েছে, সেক্ষেত্রে 14 বছর পর্যন্ত জেল দেওয়া যাবে, সেটা বলা হচ্ছে। তো 115 ধারা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর 116, কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের প্ররোচনা বা সহায়তা অপরাধটি সংঘটিত না হলে, যদি অপরাধটি সংঘটিত না হয়, কোনো সাধারণ ব্যক্তি যদি প্ররোচনা দেয় তাহলে অপরাধের যে শাস্তি সেটার 1/4 অর্থাৎ 1/4 হবে। যদি অপরাধের জন্য 10 বছর সাজা থাকে তাহলে 2.5 বছর সাজা হবে, এরকম। আর যদি সরকারি কর্মচারী যদি অ্যাবেটমেন্ট দেয় তাহলে তার জন্য অর্ধেক অর্থাৎ 10 বছরের 5 বছর হবে। এটাও গুরুত্বপূর্ণ 116। এরপরে আমরা চলে যাব 120A। 120A, 120A গুরুত্বপূর্ণ একটি সেকশন। এখানে বলা হচ্ছে, দেখবেন পেনাল কোডের যেখানে সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে আমি মাস্ট সেটার ইংলিশ টার্মটা দিয়ে দিয়েছি। ইংলিশ টার্মটা থাকলে আপনার বুঝতে সুবিধা হবে, কারণ ইংলিশ দিয়ে প্রশ্ন আসতে পারে তাই। তবে ইংলিশ দিয়ে প্রশ্ন বেশি আসে দুইটা আইনে সবচেয়ে বেশি। 1 নম্বর আইন হচ্ছে দ্য লিমিটেশন অ্যাক্ট, 2 নম্বর হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, এখান থেকে ইংলিশে প্রশ্ন বেশি আসে। আর অন্যান্য আইন থেকে ইংলিশ পুরো সেন্টেন্স দেয় না, জাস্ট টার্ম দু একটা ব্যবহার করতে পারে। তাই আমার নোটটা সেইভাবে করা হয়েছে। এখন পেনাল কোডে আমি যদি ইংলিশ দিয়ে 6 লাভ করে দিতাম তাহলে আপনার ভয় লাগতো, যারা ইংলিশটাকে একটু ভয় পান তাদের। তাই আমি পাশ করার জন্য 70+ বা 75-এর মতো নম্বর পাওয়ার জন্য যতটুকু তথ্য দরকার ততটুকু তথ্যই দিয়েছি। এবং আরো আমি কি করছি, ধীরে ধীরে আমি আগে নোটটাকে স্লিম করেছি যেন নোটটা দেখে আপনার ভালো লাগে। তথ্য যতটুকু দেওয়ার দিয়েছি পাশ করার জন্য, এখন আপনি আরো যদি একটু ওভার কনফিডেন্ট বা কনফিডেন্ট লেভেলটাকে বাড়ানো চেষ্টা করেন, সেক্ষেত্রে কি করতে হবে, এই যে আমার যে ক্লাস টেস্ট বা মেগা টেস্ট সাবজেক্ট ভিত্তিক সেগুলো আমি যে নিচ্ছি এগুলোকে একটু গুরুত্ব দিতে হবে। যে নতুন নতুন আমি প্রশ্ন দিচ্ছি, অনেক সময় আমি নোটের বাইরে প্রশ্ন করছি, তো সেগুলো তো আপনার জানা হচ্ছে, প্রশ্ন করলে আপনি আটকাচ্ছেন ঠিক আছে, তো যেটা ভুল করছেন সেটা তো আপনি জানতে পারছেন সলিউশন থেকে। এবং এগুলোর প্রতিটার আমি প্রিন্ট পাঠিয়ে দেবো আপনাদের। এবং মডেল টেস্ট গুলো যখন নিব আমি, এবং একটা স্পেশাল সাজেশন দিব পিডিএফ আকারে, পিডিএফটা প্রিন্ট করে পাঠাবো না, আপনারা পিডিএফটাকে পিডিএফই রাখতে পারেন বা নিজেরা প্রিন্ট করে নেবেন। খুব বেশি পেজের পিডিএফ হবে না, 2-3 পেজের পিডিএফ পুরো বিষয়টা থাকবে। এবং আমি শেষের দিকে 200টা থেকে 300টা, ম্যাক্সিমাম 400টা বা 350টার মতো আমি আপনাদের তথ্য দিব, বা এমসিকিউ বা শর্ট কোশ্চেন আকারে দিব, যেগুলো পড়লে আশা করি আপনার অনেকটা এগিয়ে যাবে, মানে পাশের মতো নম্বর আমি তুলে দিতে পারবো। কিন্তু শর্ত একটাই, আপনার এই নোটটাকে কমপ্লিট করতে হবে, কারণ এই নোটটা কমপ্লিট করলে যদি সেখান থেকে কমন আপনি কমও পান তাহলে এই নোট আপনাকে পাস করার নম্বর তুলে দিবে। আর যদি আপনি এই নোটটা না পড়ে আশায় থাকেন যে স্যার তো 200টা বা 300টা এমসিকিউ দিবে সেগুলোই পড়বো আর পড়ার দরকার কি, তাহলে আপনি ভুল করবেন। কারণ সেখান থেকে যদি 30টা কমন আসে বাকি 20টা আপনাকে এই নোট থেকে তুলতে হবে নম্বর। কিন্তু আপনি 50 টার্গেট করলে তো হবে না, আপনাকে 60+ টার্গেট করতে হবে। তো তখন এই নোটটা আপনার কাজে লাগবে, এই ক্লাসগুলো আপনার কাজে লাগবে। তো অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা দেওয়া আছে 120A, ক্রিমিনাল কনস্পাইরেন্সি, এটা হচ্ছে ইনচয়েট ক্রাইম বা ইনকমপ্লিট অফেন্স। দুই বা ততোধিক ব্যক্তি, তাহলে ষড়যন্ত্র করতে হলে তো দুইজন কমপক্ষে লাগবে, একা একা তার ষড়যন্ত্র হয় না।
অবৈধ কাজ হতে হবে, অথবা বৈধ কাজ অবৈধ উপায় হবে। এখানে কাজই হবে ইলিগ্যাল বা অবৈধ, আইনত যেটা নিষিদ্ধ, এই ধরনের নিষিদ্ধ কাজ হতে হবে, নিষিদ্ধ কাজের জন্য পরামর্শ করছে, অথবা কাজটা বৈধ কিন্তু উপায়টা নিষিদ্ধ ভাবে। যেমন আপনারা জানেন গাঁজা, গাঁজা বাংলাদেশে নিষিদ্ধ। গাঁজা এটি একটি মাদক দ্রব্য ধরা হচ্ছে। গাঁজা, গাঁজা চাষ, গাঁজা সংরক্ষণ, তারপরে গাঁজা বিক্রয়, এগুলো সবই কি নিষিদ্ধ। ইভেন গাঁজা সেবন করাও নিষিদ্ধ, সেবনের জন্য অপরাধ হয়ে যাবে। তো এই গাঁজা এটা একটা উদ্ভিদ, যেটা খেলে কি হয়, নেশা হয়। তো এটা কিন্তু একটা বৈধ যেটা আলোচনা করছিলাম 120A ধারা থেকে, যে কোনটি অবৈধ কাজ এবং কোনটি বৈধ কাজ কিন্তু উপায় অবৈধ। গাঁজা উৎপাদন, সংরক্ষণ, বিক্রয়, ক্রয়, সেবন, এই সব কিছুই কি অবৈধ। এই কাজগুলো সবই কি অবৈধ, একটা উদাহরণ দিলাম। কিন্তু আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ফেন্সিডিল। এই যে ফেন্সিডিল, এই যে এটা কিন্তু একটা কাশির সিরাপ, যেটা বাংলাদেশে নিষিদ্ধ কিন্তু ভারতে কিন্তু এটা বৈধ। ভারতে কিন্তু এটি একটি ঔষধ হিসেবে ব্যবহার হয়। এখন এটা কিন্তু মাদক দ্রব্য হিসেবে ট্রিট করা হয় না। তো ফেন্সিডিল যখন বিদেশ থেকে নিয়ে আসা হয়, এটা হচ্ছে আমদানি নিষিদ্ধ পণ্য। তো আমদানি নিষিদ্ধ পণ্য কেউ যদি বৈধভাবেও নিয়ে আসে, তাহলে কিন্তু সেটা আনতে দিবে না, কারণ এটা আমদানি নিষিদ্ধ, আমদানি করা যাবে না, ইম্পোর্ট করা যাবে না এই ফেন্সিডিল। কিন্তু এই ফেন্সিডিলটা কি করে, মানুষ চোরাচালান করে, ব্ল্যাক মার্কেটের মাধ্যমে নিয়ে আসে, স্মাগলিং করে নিয়ে আসে। তো স্মাগলিং করে যখন নিয়ে আসে, তখন সেটা বিশেষ ক্ষমতা আইনে আমদানি নিষিদ্ধ পণ্য নিয়ে আসার কারণে সে অপরাধী হয়ে যায়। এটা, আর যদি ফেন্সিডিল কেউ সেবন করে, তখন সে মাদকদ্রব্য সেবন করেছে, এটা ধরে নেওয়া হয়। তাহলে এই দুইটাই কি অবৈধ। এবার আমি বৈধ বিষয়টা বলবো। যেমন আমি যে মার্কার পেনটা ইউজ করছি, হ্যাঁ, এটা সিগমা ফ্লো, মেড ইন থাইল্যান্ড। তো এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড, এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট আমি ইউজ করছি। এই প্রোডাক্টটা ইম্পোর্টে এসেছে, তার মানে এটা আমদানি করা বৈধ। আমদানিকারক যিনি আহ, সরকারকে কি দিবেন, ট্যাক্স দিবেন, আমদানি শুল্ক দিবেন, তিনি এটা নিয়ে আসতে পারবেন। তো তিনি ওখানে কিনেছেন বৈধভাবে, সেটা বৈধভাবে দেশে নিয়ে আসছেন এবং বৈধভাবে সেটা মার্কেটিং করছেন, এবং আমি বৈধ টাকা দিয়ে সেটা কিনে এটা ব্যবহার করছি বৈধ কাজে, তার পুরো প্রক্রিয়াটাই বৈধ। এই কলমটার কথা বলছি। এখন যদি এই কলমটাই, যেটা বৈধ একটা জিনিস, প্রোডাক্টটা কি লিগ্যাল, কিন্তু এই কলমটা যদি সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে ব্ল্যাক মার্কেটিং এর মাধ্যমে যদি বিদেশ থেকে নিয়ে আসা হয়, তাহলে বৈধ জিনিস কিন্তু আসছে ব্ল্যাকে, আসছে লাগেজে, আসছে স্মাগলিং এর মাধ্যমে, তারপরে বৈধ জিনিস অবৈধ উপায়ে আসছে। এটা একটা উদাহরণ দিলাম। তাহলে বৈধ জিনিসও উপায় যদি ভিন্ন হয়, সেটা অবৈধ হয়ে যাবে। আর একটা উদাহরণ দিই। এফ এম, এম হচ্ছে একজন মেল, এফ হচ্ছে একজন ফিমেল। ইনি একজন সাবালক পুরুষ, ইনি একজন সাবালক নারী। এখন দুইজন যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে তারা একই ছাদের নিচে বসবাস করতে পারবেন এবং ফিজিক্যালি ইনভলভ হতে পারবেন, কারণ সেটা আইনত বাধা নাই, ধর্মীয় বাধা নাই। কিন্তু তাহলে জাস্ট দুইটা নারী এবং পুরুষ ফিজিক্যাল হচ্ছেন, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৈধ, আবার আইনত বৈধ, সমাজও মেনে নিচ্ছে, সমস্যা নেই। কিন্তু যদি এনার অবৈধ হয়, মানে বিবাহ যদি না করে, বিবাহ না করে যদি একই কাজ করে, তাহলে সেটা কি হয়ে যাবে, অবৈধ, মানে উপায়টা অবৈধ। তার মানে একজন সাবালক নারী পুরুষ তারা শারীরিক সম্পর্ক করতে পারে, তো সেটা বৈধ উপায়ে করতে হবে। উপায় যদি অবৈধ হয়, অর্থাৎ সম্পর্ক
করার যদি পারমিশন না থাকে তাহলে সেটা অবৈধ হয়ে যাবে। তার মানে কাজ কিন্তু একই, দুইজন এক হচ্ছে, একটা বৈধভাবে একটা অবৈধ উপায়ে। আশা করি কোনটা বৈধ উপায় কোনটা অবৈধ উপায় এটা সম্পর্কে ক্লিয়ার ধারণা দিতে পেরেছি। এখান থেকে নিশ্চয় আমি প্রশ্ন করব, তাই একটু ডিপে আলোচনা করলাম। কি কারণে? কারণ আপনার কোনটা বৈধ উপায়, কোনটা আহ অবৈধ জিনিস, কোনটা বৈধ জিনিস, এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। 4 নম্বর হচ্ছে ষড়যন্ত্রমূলক চুক্তি। আমি পড়ছি 120 এর 4 নম্বর পয়েন্ট। ষড়যন্ত্রমূলক চুক্তি অর্থাৎ সেটা লিখিত হোক বা অলিখিত হোক, মানে এমন একটা চুক্তি করলাম যেটা আসলে ষড়যন্ত্রমূলক ভাবে অবৈধ কোনো চুক্তি। এখন আমি একজনের সাথে চুক্তি করছি যে তুমি যদি এ বি কে বলছে যদি সি কে মার্ডার করো তোমাকে আমি 20 লক্ষ টাকা দিব। তাহলে এটা যদি মুখে মুখেও হয় বা যদি কাগজে লেখাও হয় তো এটা কি অবৈধ হচ্ছে না? এটা একটা ষড়যন্ত্রের ফল না? এগুলো সবগুলো কি হবে? ক্রিমিনাল কনস্পাইরেন্সি হবে, এবং এই ক্রিমিনাল কনস্পাইরেসির কারণে এই কাজটা হোক আর না হোক সঙ্গে সঙ্গে সেটা অপরাধ হিসেবে ট্রিট হবে, কারণ সেটা কি হলো, একটা অপরাধ হওয়ার আশঙ্কা তৈরি হলো, এই কারণে সেটা অপরাধ। তার মানে ক্রিমিনাল কনস্পাইরেন্সিতে ইনভলভ হওয়াই যাবে না, কাজ করেন আর না করেন আপনি ষড়যন্ত্র করেছেন মানে আপনার সাজা হবে। এরপরে 120 এর 2 তে অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তির কথা বলা আছে। সেটা মৃত্যুদণ্ড হতে পারে, অথবা যাবজ্জীবন হতে পারে, অথবা 2 বছর, অথবা অনূর্ধ্ব মানে 2 বছর বা তদূর্ধ্ব সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে উক্ত অপরাধের শাস্তি হবে। তার মানে এখানে ওই যে 109-এ যেমন অনুরূপ আছে, এখানে একটা অনুরূপের বক্তব্য শুনিয়ে দেওয়া হলো। এবং অন্যান্য ক্ষেত্রে বলতে এই যে 2 বছরের কম যদি হয়, যে অপরাধের সাজা 2 বছরের কম এই ধরনের যদি অপরাধ করে তাহলে অনূর্ধ্ব 6 মাস, তার মানে ছোট অপরাধ 6 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, অথবা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড। আর যদি অপরাধটা হয় বড়, 2 বছরের বেশি সাজা দেওয়া যায়, তখন ওই অপরাধের জন্য যে সাজা সেই সাজাই হবে। এরপরে আমি চলে যাব হচ্ছে 124 এ। মাঝখানে যে সেকশন বাদ দিলাম আবারও বলছি সেটা দেখে নেবেন, খুব বোঝানোর কিছু নাই তাই বাদ দিয়ে দিলাম। যেমন 121 গুরুত্বপূর্ণ ছিল, আমি বাদ দিলাম, পড়লেই বুঝতে পারবেন। 124-এ রাষ্ট্রদ্রোহিতা বা সেডিশন। সেডিশন ইংলিশ টার্মটা মনে রাখবেন, সেডিশন মানে রাষ্ট্রদ্রোহিতা। কথিত বা লিখিত মানে মুখে অথবা লিখে কোনো প্রতীক অথবা ঘৃণা অথবা বৈরিতার মাধ্যমে, বৈরিতা মানে কি, বিপরীত কোনো কিছু পোষণ করা, মানে শত্রুতা ভাবাপন্ন পোষণ করা। যেমন বাংলাদেশের স্বাধীনতার পক্ষের কিছু ব্যক্তি আছে, স্বাধীনতার বিপক্ষের কিছু ব্যক্তি আছে যারা রাজাকার। রাজাকার তারা বৈরিতা ভাব দেখিয়েছে স্বাধীনতার সময়, এবং তাদের বংশধর আরো কিছু আছে যারা এখনো বাংলাদেশের যে স্বাধীনতা সেটাকে হুমকির হুমকির মুখে ফেলার চেষ্টা করে, যারা সুযোগ পেলেই যেমন নাশকতার সৃষ্টি করার চেষ্টা করে এবং অন্যান্য কাজগুলো করে। এটাকে বলা হচ্ছে বৈরিতা। এটার মাধ্যমে যদি দেশের বিরুদ্ধে বৈরিতা করে, মানে দেশপ্রেমের বিপরীত হচ্ছে বৈরিতা, মনে রাখবেন, দেশপ্রেম মানে প্যাট্রিয়টিজম, এটার বিপরীতই হচ্ছে বৈরিতা, মানে আমার দেশের প্রতি ভালোবাসা নাই বরং দেশের প্রতি ঘৃণা আছে, বাংলাদেশকে আমি পছন্দ করি না, বাংলাদেশের স্বাধীনতার আমি বিরুদ্ধের মানুষ। এরকম যদি হয় তাহলে এটা কিন্তু বৈরিতা বোঝাবে, তাহলে সেটাও কিন্তু রাষ্ট্রদ্রোহ হবে। এবং সেটা যদি করা হয় তাহলে আদালত কি করতে পারেন, তার মামলা যদি প্রমাণ হয় যাবজ্জীবন, যাবজ্জীবন কারাদণ্ড সবসময় কি হয়, সশ্রম হয়, অথবা কম দিতে পারে, কম কত সেটা উল্লেখ নাই, এবং সে সাথে অবশ্যই অর্থদণ্ড দিবে। অথবা তার কাজটা যদি আরো ছোট হয়, পরিস্থিতি বুঝে মামলাটা আসলে গুরুতর না, ছোটখাটো কাজ করেছে, এটার উপর ভিত্তি করে অনূর্ধ্ব 3 বছর সশ্রম কারাদণ্ড বা বিনাশ্রম কারাদণ্ড, সে সাথে অবশ্যই অর্থদণ্ড দিতে পারে। এরপরে চলে যাব হচ্ছে 141। 141 ধারা বেআইনি সমাবেশ এর সংজ্ঞা দেওয়া আছে, মানে আনলফুল অ্যাসেম্বলি। 141 ধারা কিন্তু অপরাধ করলে 143 ধারায় কি হয়, শাস্তি হয়। 146 দাঙ্গা, 146-এর জন্য শাস্তি 47-এ, তো এগুলা ধীরে ধীরে আসছে। 141 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 143 ধারায় অনেক মামলা হয় আনলফুল অ্যাসেম্বলির জন্য।
পাঁচ বা ততোধিক ব্যক্তি, ডাকাতি করতে হলে যেমন পাঁচজন লাগে, এবং 141 ধারায় পাঁচ বা তার থেকে বেশি ব্যক্তি হবে, পাঁচ ছয় সাত আট বা আনলিমিটেড, পাঁচের নিচে হওয়া যাবে না। শর্ত আছে এখানে, যারা পুরাতন নোট নিয়েছেন ফেব্রুয়ারির আগে, তাদের দেখেন এই এই নোটে, আমি পুরাতন নোট দিয়ে পড়াই যেন আপনাদের দেখাতে পারি, এখানে কিন্তু লেখা ছিল চারটি, কিন্তু হবে পাঁচটি ক্ষেত্রে। নতুন যে ফ্রেশ নোট আমি দিতে চাচ্ছি, এই নোটে এই সবগুলো কারেকশন করা হয়েছে। তো যিনি নতুন ফ্রেশ নোট নিতে চাচ্ছেন তিনি নিতে পারবেন। আর যদি বলেন যে স্যার তাহলে আমি যদি না নিই, তাহলে এটা, যেমন এই নোটটা আমি 550 টাকায় দিতাম যারা স্টুডেন্ট না তাদেরকে, তো এটা আমি জাস্ট 400 টাকায় দিচ্ছি, প্রিন্ট খরচটা আমি নিচ্ছি আপনাদের, এখান থেকে খুব একটা বেনিফিট আমি রাখছি না। এবং আমি কিন্তু এটা আরেকটা পিডিএফ আপনাদের দিয়ে দিব, পিডিএফ এ আমার পুরাতন নোটে কোথায় কোথায় ভুল আছে সেটা রেড মার্ক করে দেওয়া হবে। জাস্ট ওই সংশ্লিষ্ট পেজগুলো আমি উল্লেখ করে দেবো, পেজ নম্বর এত, এই ভুল ছিল, এইভাবে সঠিক করা হয়েছে। তার মানে আমি একটা পিডিএফ দিয়ে দিব, এটা অন্তত 10 পেজের মতন হবে, 10 পেজের একটা পিডিএফ দিব। জাস্ট ওই পিডিএফ থেকে আপনারা পুরাতন নোটটা কারেকশন করেও নিতে পারেন। আর যদি নতুন নোট নিয়ে ফেলেন, তাহলে কোথায় কোথায় কারেকশন করা হয়েছে, কারণ পুরাতন নোটে আপনি অভ্যস্ত হয়ে গেছেন, এটাকে আপনি পাশাপাশি রেখে নতুন নোটটা যখন পড়বেন, রিভিশন দেওয়ার সময় আপনি নিজেও বুঝতে পারবেন। কিন্তু আমি বলেও দিব যে একটা বানান যদি সঠিক করা হয়, সেটাও কিভাবে করা হয়েছে আমি দেখিয়ে দিব, মানে কারেকশনটা কোথায় কোথায় হয়েছে সেটা আমি পিডিএফ দিয়ে বুঝিয়ে দিব। তো পাঁচটি শর্ত আছে, পাঁচ বা ততোধিক ব্যক্তি পাঁচটি শর্ত যদি পূরণ করে তাহলে আনলফুল অ্যাসেম্বলি হবে। সরকারি কর্মচারীকে তার কাজে বাধা দেওয়া, যত প্রকারের সরকারি কর্মচারী আছে, তার কাজ করতে আসছে তার কাজে বাধা দেওয়া, পুলিশ অ্যারেস্ট করতে আসছে পুলিশের অ্যারেস্টে বাধা দেওয়া, আইন প্রয়োগে বাধা দান, অনধিকার প্রবেশ, 4 নম্বর বল প্রয়োগ করে সম্পত্তি বা অধিকার হতে বঞ্চিত করা, 5 নম্বরে বল প্রয়োগ করে কিছু করানো বা বিরত রাখা, মানে ব্ল্যাকমেল করা, মানে এটা তুমি করতে হবে, এটা না করলে এই ক্ষতি করে দেব তোমার। তার মানে কাউকে প্রেশার সৃষ্টি করে ব্ল্যাকমেল করে কোনো কিছু করে নেওয়া, 5 নম্বরে। এগুলো যদি পাঁচজন বা তার বেশি ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিত ভাবে করে, তাহলে এটা হয়ে যাবে আনলফুল অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি মানে কি? আমরা স্কুলে অ্যাসেম্বলি করি না? করেছি, এখন ছোটরা করছে। অ্যাসেম্বলি মানে এই যে জাতীয় সঙ্গীত হয়, ওয়াদা হয় এবং অন্যান্য কাজগুলো হয়, তো এটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি, মানে সমবেত হওয়া। এখন একটা অ্যাসেম্বলি প্রথম থেকে আনলফুল থাকে না, প্রথমে লফুলই থাকে, অর্থাৎ সেটা প্রথম থেকে অবৈধ নাও হতে পারে, আবার প্রথম থেকেও বৈধ হতে পারে। তার মানে একটা জমায়েত, সেটা যেমন এক জায়গায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে, 5 জনের অনেক ব্যক্তি আছে, একটা যে কোনো প্রোগ্রাম হচ্ছে 5 জনের অনেক ব্যক্তি আছে, ক্লাস হচ্ছে একটা ক্লাসরুমে অনেক ব্যক্তি থাকতে পারে 5 জনের বেশি, এটাও তো জমায়েত। কিন্তু সেটা কি আনলফুল, সেটা কি অবৈধ? অবৈধ না। কিন্তু একটা মিটিং হচ্ছে, সেটা প্রথম থেকে বৈধ আছে, পরে হয়তো বা কোনো কারণে সেটা অবৈধ হয়ে যেতে পারে। কখনো অবৈধ হয়ে যাবে, এই যে পাঁচটি যে শর্ত ডান পাশে উল্লেখ করা আছে, এই পাঁচটির যে কোনো একটি যদি করে বা একাধিক করে বা পাঁচটি করে, তাহলে অবৈধ সমাবেশ হয়ে যাবে। 142 বলছে বেআইনি সমাবেশে যোগদান জেনে ইচ্ছাকৃতভাবে। এখন 20 জন ব্যক্তি আছে, এই 20 জনের মধ্যে 18 জন জানে যে আমরা আজকে এই করতে চলেছি, প্রথমে শান্তিপূর্ণভাবে মিটিং করব, পরে আমরা কি করব, আশপাশের দোকানপাট ভেঙে, কিছু সরকারি প্রতিষ্ঠান, কিছু ব্যক্তিগত জিনিসপত্র আমরা ভেঙে ক্ষয়ক্ষতি করব। তার মানে এটা আমাদের প্রতিবাদের ভাষা, আন্দোলন করব, সেটা হচ্ছে সহিংস আন্দোলন। তো এই ধরনের আন্দোলন করব, 18 জন পরিকল্পনা করে আছে, এই মাঝখানে আরো 2 জন যোগ দিয়েছে, এই 2 জন জানে না, তাহলে ওই 2 জনের কিন্তু অপরাধ হবে না। কিন্তু যে 18 জন জানে তাদের অপরাধ হবে। তাহলে জেনে ইচ্ছাকৃতভাবে কিন্তু যোগদান করতে হবে। 143 বেআইনি সমাবেশে যোগদানের শাস্তি 6 মাস। 144 মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদানের শাস্তি 2 বছর। তাহলে জাস্ট যদি বেআইনি সমাবেশে থাকে তাহলে 6 মাস, শাস্তি অল্প। আর যদি অস্ত্র থাকে কাছে, অস্ত্রটা অবশ্যই মারাত্মক হতে হবে। মারাত্মক অস্ত্র বলতে ধারালো বা শার্প উইপন হতে পারে, অথবা আগ্নেয় অস্ত্র। আগ্নেয় অস্ত্র বলতে কি বোঝায়, কে বলতে পারবেন? হাত তোলেন। আগ্নেয় অস্ত্র, আগ্নেয় অস্ত্র, আগ্নেয় অস্ত্র বলতে কি বোঝায়?
এনামুল হক ভাই, লাইনে আসেন। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ফায়ার উইপন আর আগ্নেয় অস্ত্র এটা দ্বারা কি বোঝায়? দু একটা উদাহরণ আগ্নেয়াস্ত্র দিন। বলতে, জি স্যার, সেটা হলো আপনার পিস্তল হতে পারে, বন্দুক হতে পারে, কিংবা গোলা বারুদ হতে পারে। এখানে আপনার পিস্তলের ভেতরে একটা বুলেট থাকে বা গুলি থাকে, জি স্যার। গুলির মধ্যে কিন্তু বারুদ থাকে, মানে গান পাউডার এক বারুদ কথায়। থাকে। গান পাউডার স্যার। এক কথায় হচ্ছে গান পাউডার, বাংলা হচ্ছে বারুদ। বারুদ এটা হচ্ছে একটা পাউডার জাতীয় কেমিক্যাল। তো কয়েকটা পদার্থের মিশ্রণ। তো এটাতে যদি একটু দ্রুত আঘাত করা হয় তাহলে এটা কিন্তু জ্বলে ওঠে, আগুন ধরে যায়। তো এটাকে এই কারণে ফায়ার উইপন বলা হচ্ছে, আগ্নেয় অস্ত্র বলা হচ্ছে। তো যেখানে বারুদ আছে, বারুদের ব্যবহার আছে যেখানে, সেটাই আগ্নেয় অস্ত্র, মনে রাখবেন। তাহলে আগ্নেয় অস্ত্র কিন্তু একটা মারাত্মক অস্ত্র, যদিও সেটা শার্প উইপন না। একটা পিস্তল তো আর শার্প উইপন না, আহ, কিন্তু না স্যার। সেটা কিন্তু মারাত্মক অস্ত্র। ঠিক আছে, একটা পিস্তল দিয়ে যদি আঘাত করা হয় 326 ধারা হতে পারে, কিন্তু 326 মানে যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে হবে তা নয়। তাহলে ধারালো অস্ত্র বলতে মারাত্মক অস্ত্র একসাথে ট্রিট করা হবে। আশা করি বোঝাতে পারলাম। তো 144 ধারায় কেউ যদি এই অস্ত্র নিয়ে থাকে, অর্থাৎ তার কাছে পিস্তল লুকানো আছে বা বন্দুক আছে বা একটা চাকু আছে, চাকু ধারালো, বা একটা রামদা আছে, এই ধরনের দেশীয় বা হাসুয়া যদি থাকে তাহলে হবে। বাঁশের লাঠি, হাতুড়ি, রড এগুলো হবে না। কিন্তু যদি এই আপনার যে আর একটা জিনিস আছে যেটা শাবল, শাবল বলতে যেটা দিয়ে মাটি খোঁড়া হয়, রডেরই তৈরি বা লোহার তৈরি, বা অনেক সময় ফলা বলে বা বল্লম, মানে বল্লম বলে, যেগুলো সামনের দিকে চুসালো থাকে, বা কোনো তরবারি, এগুলো সবই ধারালো বা শার্প উইপন। শার্পের বিপরীত হচ্ছে ব্লান্ট উইপন। 123, 24, 25, 26 এগুলো যখন পড়াবো এই জিনিসগুলোকে আরো ক্লিয়ার করে দিব আমি। এরপরে 145, 145-এ বলা হচ্ছে ছত্রভঙ্গ করার নির্দেশের পরও বেআইনি সমাবেশে যোগদান। অনেক ব্যক্তি এক জায়গায় হয়েছে, এখন পুলিশ বা প্রশাসন বুঝতে পারলো এখানে কোনো ঝামেলা হতে চলেছে, তখন বলবে আপনারা সবাই চলে যান, এই সমাবেশকে আর এখানে চালানো যাবে না, তার মানে এখন আপনারা চলে যান, এখানে থাকা যাবে না। এটাই ছত্রভঙ্গ করে দেওয়ার নির্দেশ। এবং এটা বলার পরেও প্রশাসনের কথা না শুনে যদি কেউ ওখানে অবস্থান করে, তাহলে এখানে আমরা 142-এ দেখলাম জেনে শুনে থাকতে হবে। এখন একজন, ওই যে দুইজন উদাহরণ দিলাম, যে দুইজন জানতো না, 18 জন জানতো, যখন ছত্রভঙ্গ করে দেওয়া হলো ওই দুইজনও তো জেনে গেল। এখন ছত্রভঙ্গের নির্দেশ দেওয়ার পরে আপনি যদি থাকেন সেখানে, আপনি জানেন আর না জানেন, আপনি কিন্তু এই ধারার অপরাধে দোষী হবেন। কারণ ছত্রভঙ্গ যখন করতে দিচ্ছে তখন তো আপনি বুঝতে পারলেন সেখানে অবস্থান করলে, প্রথমে যদি না জানতেন যে না এখানে কোনো সমস্যা হতে পারে, এটা জানতেন না, কিন্তু ছত্রভঙ্গ যখন করে দেওয়ার নির্দেশ দিল তখন তো আপনার জানা উচিত। তো এটা করে দেওয়ার পরেও অবস্থান করলে 2 বছর। 146 ধারা দাঙ্গা, ইংলিশ হচ্ছে রায়োটিং, সহিংস বেআইনি সমাবেশ। তাহলে বেআইনি সমাবেশের সাথে জাস্ট সহিংস যুক্ত করলেই সেটা বেআইনি সমাবেশ। মানে সহিংস বলতে এখানে হিংস্র হয়ে উঠেছে এবং কোনো জানমালের ক্ষতি করছে, জান বলতে কারো বডিতে আঘাত করছে, অথবা মাল বলতে কোনো সম্পত্তির ক্ষতি করছে, এরকম যদি করে উঠে একটা বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে সেটা দাঙ্গা হয়ে যায়। এবং সেটা 149 ধারার মতোই সবাই সমভাবে দোষী হবে। দাঙ্গায় অবস্থান যদি কেউ করে, তাহলে 149 ধারায় আছে কমন ইন্টেনশন, এর মতোই কমন অবজেক্ট। 34-এ কমন ইন্টেনশন, ঠিক কাছাকাছি একটা জিনিস হচ্ছে কমন অবজেক্ট। এটা পার্থক্য নিচে আছে, গুরুত্বপূর্ণ পার্থক্যটা পড়তে হবে। এরপরে 147 দাঙ্গার শাস্তি গিয়ে 2 বছর। 148 মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে দাঙ্গা, প্রত্যেকের নিকট মারাত্মক অস্ত্র থাকতে হবে, মানে যার যার নিকট মারাত্মক অস্ত্র থাকবে সেই সে কিন্তু 148-এর ধারার কি হবে, অপরাধী হবে। এখন যদি উদাহরণ দিই, এই 5 জন ব্যক্তি আছে, 5 জন ব্যক্তির মধ্যে 4 জনের কাছে অস্ত্র আছে, একজনের কাছে অস্ত্র নাই। তো যার কাছে অস্ত্র নাই সে 148 ধারার অপরাধ হবে না, তার হয়ে যাবে 147। এবং যে 4 জনের কাছে অস্ত্র আছে তার হবে 148। তার মানে একটু ডিফার করবে, একটু পার্থক্য করবে। অনূর্ধ্ব 3 বছর, তাহলে এই যে দাঙ্গা এবং বেআইনি সমাবেশ কাছাকাছি জিনিস, জাস্ট একটু পার্থক্য সহিংস যখন হয়ে ওঠে তখন।
অহিংস মানে কোনো ঝামেলা করব না, মারামারি করব না, আর সহিংস মানে মারামারি, প্রয়োজন অ্যাকশনে চলে যাব, প্রস্তুতি ওই রকমই থাকে। 149, সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করবে, অর্থাৎ কমন অবজেক্ট যখন থাকবে কারো মধ্যে, বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য সমভাবে দোষী হবে। এখানে যতজন থাকবে, 100 জন 200 জন, দেখবেন যে বলে রাজনৈতিক মামলা। রাজনৈতিক মামলা কোনগুলো? এখন বিএনপি, এদের যারা নেতাকর্মী আছে তাদের নামে অনেক মামলা হচ্ছে। কেন হচ্ছে? তারা সমাবেশ করছেন, সমাবেশটা বেআইনি হয়ে যাচ্ছে। এখন ওখানে উপস্থিত আছে 300 জন, অজ্ঞাত আরো 500 জন দিয়ে দিচ্ছে যে 800 জনের নামে মামলা। 300 জনের লিস্ট দিয়ে দিল, এবং অজ্ঞাত আরো 500 জন প্রায়, যে 800 জনের নামে মামলা। অজ্ঞাত কেন দেয়? যেন তদন্তে পরবর্তীতে আরো যারা নেতাকর্মী আছে তাদের নাম এখানে প্রবেশ করানো যায়। অনেক সময় কোনো এলাকার ভোটার লিস্ট বের করা হয়, ভোটার লিস্টে নাম দেখে দেখে নাম ঢুকিয়ে দেওয়া হয়। এইভাবেও মামলা তদন্ত করা হয়। এটা একটা পলিটিক্যাল কথা হয়ে গেল, তবে খুব বেশি সেনসিটিভ করিনি কথাটাকে। এরপরে গুরুত্বপূর্ণ পার্থক্য, 34 ধারা এবং 149 ধারার মধ্যে পার্থক্যটাকে এটা বুঝতে হবে। রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউটা দিয়েছি এই কারণে, যদি প্রবলেম দিয়ে, কোনো ঘটনা দিয়ে, কোনো উদাহরণ দিয়ে প্রশ্ন করে তাহলে গুলিয়ে ফেলবেন, পারবেন না। এটার সাথে আবার কানেকশন আছে সিআরপিসির। সিআরপিসির কত ধারায় চার্জ গঠন হবে, 34 আসবেন 149 হবে, কনফিউজড হবেন। আবার বাস্তবে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, একটা সমস্যা আসলো, এটা মামলা ফাইলিং করবেন, সিআর মামলা ড্রাফট তৈরি করবেন, কোন কোন ধারা আসবে, ধারা তো উল্লেখ করতে হয় সিআর মামলায়। এখন 34 দেবো না 149 দেবো, এটাও তো ক্লিয়ার হতে হবে আপনাদের। মানে প্র্যাকটিসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই দুইটা সেকশনের পার্থক্য। সংখ্যা, ন্যূনতম 2 জন হলে সেটা কমন ইন্টেনশন, ন্যূনতম 5 জন হলে সেটা কমন অবজেক্ট। পূর্ব পরিকল্পনা অপরিহার্য, অবশ্যই থাকতে হবে। তার মানে 34 ধারার অপরাধ করতে হলে আগে বাড়িতে বসে বা কোথাও বসে আগে একটা প্ল্যান থাকবে, প্রি প্ল্যান থাকবে, প্ল্যান করে তারপরে আগানো। আর অপরিহার্য নয়, কমন অবজেক্ট, অর্থাৎ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। অপরিহার্য নয় বলতে থাকতেও পারে নাও থাকতে পারে, অর্থাৎ যারা এই যে দাঙ্গা করেছে, যারা বেআইনি সমাবেশ করেছে, তো তারা বাড়ি থেকে পরিকল্পনা করেও যেতে পারে, আবার পরিকল্পনা নাও করে যেতে পারে। হঠাৎ আমাদের উদ্দেশ্য ছিল ভালোভাবে কাজ করব, কিন্তু পুলিশেরা এসে ঝামেলা করলো, হয়ে গেল বেআইনি সমাবেশ। তো এটা যখন হবে, তার মানে বেআইনি সমাবেশ প্রথমে আইনি বা বৈধই ছিল, পরে যে কিন্তু অবৈধ হয়ে গেছে, জাস্ট ঘটনাক্রমে পরিস্থিতির কারণে হয়ে গেছে। তো যেহেতু পরিস্থিতির কারণে পরে হয়ে যেতে পারে, তাহলে তো এখানে বাড়ি থেকে প্ল্যান করে যাওয়ার কোনো বিষয় নাই, হঠাৎ হয়ে গেছে, ইনস্ট্যান্ট সাডেনলি হয়ে গেছে। তো যেহেতু সাডেনলি হয়ে গেছে, তাই এখানে কি থাকে না, পূর্ব পরিকল্পনা বা প্রি প্ল্যানে থাকে না। তাহলে একটা বেসিক পার্থক্য আমরা দেখলাম, যে পূর্ব পরিকল্পনা থাকবে না। আর 2 জন আর 5 জন, এখানে বলতে পারেন যে ন্যূনতম 2 জন। যদি 5 জন 7 জন 8 জন 10 জন 100 জন হয়ে যায়, 100 জনের মধ্যে কি থাকতে পারে? কমন ইন্টেনশন থাকতে পারে না? হ্যাঁ, থাকতে পারে। কমন ইন্টেনশনের শর্ত হচ্ছে মিনিমাম 2 জন, ম্যাক্সিমামের কোনো শেষ নাই। যেমন বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতা ন্যূনতম 21 বছর, ম্যাক্সিমাম 100 বছর পার হয়ে গেলেও একজন বৃদ্ধ ব্যক্তিও পরীক্ষা দিতে পারবেন, মানে আপার লিমিট নাই, লোয়ার লিমিট 21 বছর। তেমনি কমন ইন্টেনশনের লোয়ার লিমিট 2 জন, আপার লিমিট নাই, 100 জন 200 জন 500 জনও হতে পারে। তেমনি কমন অবজেক্টের লোয়ার লিমিট এখানে 4-এর অধিক হতে হবে, মানে 5 থেকে শুরু, আপার লিমিট নাই। 3 নম্বর পয়েন্ট, বেআইনি সমাবেশে সদস্য হওয়া। যেখানে বেআইনি সমাবেশে সদস্য হয়ে যাবে তখন তো সেটা অবশ্যই কমন অবজেক্ট হয়ে যাবে। এটা অবশ্যই অপরিহার্য কমন অবজেক্টের ক্ষেত্রে, 149-এর ক্ষেত্রে, কিন্তু 34-এর ক্ষেত্রে অপরিহার্য নয়, মানে বেআইনি সদস্য হওয়ার দরকার নাই বেআইনি সমাবেশের। সক্রিয় অপরাধে অংশগ্রহণ। সক্রিয় অপরাধে অংশগ্রহণ, এখানে ইংলিশটা আপনারা জেনে নেন, কারণ ইংলিশে যদি প্রশ্ন আসে এখান থেকে ইংলিশে একটা প্রশ্ন আসতে পারে, বিশেষ করে রিটেন আসতে পারে। সক্রিয় অংশগ্রহণকে বলা হয় অ্যাক্টিভ, অ্যাক্টিভ পার্ট প্লে। হাইফেন থাকতে পারে নাও থাকতে পারে। এই যে পার্ট প্লে, এটার মানে অংশগ্রহণ। পেনাল কোডের ভাষায় পার্ট প্লে, বা কোনো ফৌজদারি মামলার ভাষায়, আইনের ভাষায় পার্ট প্লে মানে অংশগ্রহণ।
অ্যাক্টিভ মানে সক্রিয়। তাহলে অ্যাক্টিভ পার্ট প্লে এই শব্দটা কিন্তু আমরা অনেক সিনিয়রের কাছে শুনি কোর্টের ভেতরে, যখন বেল হিয়ারিং করা হয়, স্যার এই মামলায় রহিম এবং রানার কোনো অ্যাক্টিভ পার্ট প্লে নাই, অতএব এনাদের নামে এই যে নন বেলেবল সেকশন হবে না স্যার, যেহেতু অ্যাক্টিভ পার্ট প্লে নাই, এনারা জামিন পাওয়ার হকদার, অতএব এনাদের বিরুদ্ধে জামিন মঞ্জুর করবেন। এই যে অ্যাক্টিভ পার্ট প্লে এই কথাটা বেশি ব্যবহার করা হয়। সক্রিয় অংশগ্রহণ এই কথাটা মুখে আসার থেকে অ্যাক্টিভ পার্ট প্লে এই শব্দটা বেশি ব্যবহার করে সিনিয়ররা। এটা বেশি চলে, মানে চল হয়ে গেছে বেশি, প্রচলন হয়ে গেছে বেশি। তো এইটা চৌধুরী ধারে বলছে অবশ্যই অ্যাক্টিভ পার্ট প্লে থাকতে হবে। আমি ঘটনাস্থলে যে কাজ করি বা ঘটনাস্থলের বাইরে থেকে পাহারা দিই বা মোবাইল ফোনে নির্দেশনা দিই বা আগে থেকে পরিকল্পনা করি, তো এগুলো আমার চৌত্রিশ ধারে অ্যাক্টিভ পার্ট প্লে থাকতে হবে প্রত্যেকের, তাহলে সেটা চৌত্রিশ ধারায় হবে। আর 49 ধারায় বেআইনি সমাবেশে অংশগ্রহণে যথেষ্ট অ্যাক্টিভ পার্ট প্লে দরকার নাই, মানে অপরিহার্য নাই। আর বেআইনি সমাবেশে আছে 200 জন, 200 জনের মধ্যে 10 জন ভাঙচুর করলো, 190 জন কিছুই করেনি, তাও ওই 190 জনের নামে মামলা হয়ে যাবে, যদিও অ্যাক্টিভ পার্ট প্লে নেই। তার মানে তারা ইনঅ্যাক্টিভ ছিল, সক্রিয় ছিল না, নিষ্ক্রিয় ছিল, জাস্ট সেখানে ছিল, থাকাই তার অপরাধ। ওই জন্য ওই যে আপনার 500 জন অজ্ঞাতনামা আসামি দিয়ে দেয়, বাড়িতে বসে আছে তাও এর মধ্যে মামলা হয়ে যায়। অনেকে এটাকে বলে গায়েবী মামলা। যখন বেল হিয়ারিং করেন অপর পক্ষের আসামি পক্ষের আইনজীবী, স্যার এটা গায়েবী মামলা, এই মামলা বাড়িতে বসে দেওয়া। স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করে না, আর 149 সৃষ্টি করে। তার মানে 34 ধারায় জাস্ট কমন ইন্টেনশন দুইজনের মনে মনে আছে, এটা কোনো অপরাধ না। মানে যখন কোনো কাজ শুরু করবে তখন অপরাধ হতে শুরু করবে, কিন্তু যদি 149 ধারায় জাস্ট অবৈধ সমাবেশে অংশগ্রহণ করার সঙ্গে সঙ্গে সেটা অপরাধ হয়ে যাবে। এখানে স্বতন্ত্র অপরাধ 34 ধারায় হবে না কেন, এটা একটু আমি বলি। এ এবং বি দুইজন যোগসাজশ করে 34 ধারায় কমন ইন্টেনশন নিয়ে এই ডি কে মার্ডার করার জন্য পরিকল্পনা করছে, পরিকল্পনা পর্যন্তই থাকলো। এখন এদের পরিকল্পনা মতে ভাবলো যে আমরা কি করব, একটা পিস্তল কিনবো, একটা পিস্তল ক্রয় করব, ক্রয় করে এই পিস্তল দিয়ে একে মারবো। এখন তাহলে প্রথম কাজ কি হবে, এই পিস্তল কেনার টাকা সংগ্রহ করা এবং এই পিস্তলটা ক্রয় করা। যতক্ষণ পিস্তল ক্রয় করলো তখনই সেটা প্রিপারেশন হয়ে গেল, পিস্তল ক্রয় করার সাথে সাথে সেটা কি হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। তার মানে এটা 34 ধারা থেকে, তখন যেহেতু সে কাজে নেমে পড়েছে, এই পিস্তল ক্রয় করার সঙ্গে সঙ্গে সেটা ষড়যন্ত্রের মধ্যে চলে যাবে, অর্থাৎ 120-এর এ ধারায় চলে যাবে, ষড়যন্ত্র হয়ে যাবে। কারণ কাজ করতে শুরু করেছে, তার মানে 34 তখন কনভার্ট হয়ে যাবে। আর যদি কাজটা করে ফেলে সেইটা আবার ফিরে আসবে 34-এ, মানে কমন ইন্টেনশন নিয়ে কাজ করলো। অনেক সময় 34ও থাকতে পারে, 120-এর এও থাকতে পারে, এগুলো জটিল জিনিস। এগুলো আমি পার্থক্য দিয়ে টেবিল আকারে আপনাদের এক্সট্রা নোটে দিয়ে দিয়েছি। আপনারা বুঝে যদি এমসিকিউ এর সময় একটু দেখে নিলে তো নিলেন, না নিলে রিটেনের সময় এগুলো ডিটেলে এখানে পরীক্ষার মাধ্যমে আপনারা এটা বুঝতে পারবেন, কারণ এগুলো লাগবে রিটেনেরই এগুলো বিষয়। আর পরীক্ষার সময় যদি আমরা 10 তারিখে পরীক্ষা হয়ে যায়, এগুলো আমরা ডিটেলে যাব না, জাস্ট পাস করাটা আমাদের জরুরি হবে। অনেকের জন্য ডিটেলে যাওয়াটা মনে করবেন যে জরুরি, কিন্তু আমার তো ওই যে সর্বশেষ যিনি 100-র মধ্যে 30 পাচ্ছেন, 40 পাচ্ছেন, তাকে আমাকে কি করে পাশ করাতে হবে আমি এটাও চিন্তা করছি। অতএব আপনার যদি ইচ্ছা থাকে এক্সট্রা নোট থেকে নিজে পড়ে নেবেন বা রিটেন গাইড থেকে পড়ে নেবেন, কিন্তু আমার ওই দুর্বল ভাই বোনটাকেও আমাকে পাশ করাতে হবে, এটা আমার হচ্ছে ইন্টেনশন বা এটা আমার ইচ্ছে। তো এই ইচ্ছে অনুসারে আমি এগিয়ে যাচ্ছি। জাস্ট আপনারা ক্লাস করতে থাকেন, ক্লাস মিস হলে ভিডিওটা দেখে নেবেন। তো এটা হচ্ছে 34-এর যে কেন অপরাধ হয় না, কাজ শুরু করলে অপরাধ হয়, কারণ মানুষের মনের মধ্যে কি আছে। এখন একটা ছেলে একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, এখন ছেলে মনে মনে ভাবছে এই মেয়েটাকে রেপ করতে পারলে আমার মনের আশা পূরণ হতো, সে মনে মনে ভাবছে, কিন্তু সে এই রেপ করার উদ্দেশ্যে কোনো কিছু করেইনি। তাহলে কি তাকে সাজা দেওয়া যাবে? মানুষের মনের মধ্যে কি চলে এটা কি বলা যায়? তো 34 ধারাটা হচ্ছে মনের মধ্যে চলা,
এবং মনের মধ্যে চলছে 2 জন 3 জন 4 জন তারা নিজেদের মধ্যে আলোচনা করছে, কিন্তু কি করে করবে ষড়যন্ত্রতে সেটা কনভার্ট হচ্ছে না। যতক্ষণ না একটা কাজ করছে তখন ষড়যন্ত্রের মধ্যে কনভার্ট হচ্ছে না, জাস্ট মনের মধ্যে থাকছে, কি করে করব এক্সিকিউশনে যাচ্ছে না। প্ল্যানিংটা এক্সিকিউশনের দিকে যখন যাবে তখন সেটা ষড়যন্ত্র হয়ে যাবে। আর প্ল্যানিং জাস্ট প্ল্যানিংই থাকবে, তার মানে কাজের কাজ না, শুধু কথার কথা, তখন সেটা জাস্ট কমন ইন্টেনশনে থাকবে। আর শুধু কমন ইন্টেনশন হলে সেটা কোনো অপরাধ না, কারণ প্রকৃত ক্ষতি কারো হচ্ছে না বা ক্ষতির আশঙ্কাও দেখা দিচ্ছে না। ক্ষতির আশঙ্কা দেখা দিলে ষড়যন্ত্র হবে। এরপরে আরেকটি নতুন 149, এটাকে বলা হচ্ছে অ্যাফ্রে বা মারামারি। অ্যাফ্রে, অ্যাফ্রে বা মারামারি আমরা আহ, ধরে নিই যে মারামারি বলতে 323 324 এগুলোকে বলা হচ্ছে সাধারণ আঘাত, গুরুতর আঘাত, সেগুলো মারামারি না। মারামারি মানে হাতাহাতি আমরা মনে করি, হাত দিয়ে মারামারি করছে, এটা মারামারি না। পেনাল কোডের ভাষায় বলা হচ্ছে মারামারি বলতে আসলে ঝগড়া, মুখে মুখে মারামারি, কথায় কথায় মারামারি। 2 বা ততোধিক ব্যক্তি মারামারি করতে হলে যেমন এক হাতে তালি বাজে না, অন্তত 2 জন ব্যক্তি লাগবে। তাহলে এখানে অ্যাফ্রে 159, এখানকার অপরাধ হওয়ার শর্ত কি? 2 জন ব্যক্তি মিনিমাম লাগবে, 34 ধারা মতন। প্রকাশ্য স্থানে ঝগড়া করে শান্তি ভঙ্গ করতে হবে। তাহলে 2 ব্যক্তি প্রকাশ্য স্থানে যদি ঝগড়া করে, বাড়ির মধ্যে ঝগড়া করলে সেটা মারামারি হবে না, বাড়ির বাইরে করতে হবে, প্রকাশ্য স্থানে করতে হবে, যেন জেনারেল যে পাবলিক সাধারণ জনগণ তারা যেন বিরক্ত হয়। 2 জন রাস্তার মধ্যে অকথ্য ভাষায় একে আরেকজনকে গালাগালি শুরু করলো, কিন্তু তারা এগিয়ে এসে মারামারি করছে না। মারামারি করলে তো আঘাত হয়ে যাবে বা বল প্রয়োগ হয়ে যাবে, বা আক্রমণ হয়ে যাবে, বা ফোর্স অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই এই জিনিসগুলো তখন হয়ে যাবে অন্য অপরাধ। কিন্তু জাস্ট মুখে মুখে ঝগড়া করছে, তার মানে ফাঁকা কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না, এমটি ভেসেল সাউন্ড মাছ। তো যখন এমটি ভেসেল হবে জাস্ট মুখে মুখে। আবার আরেকটা আছে যে বার্কিং ডগ সেলডম বাইট, এর অর্থ কি? যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কিন্তু খুব একটা কামড় দেয় না, কদাচিৎ কামড় দেয়। তার মানে যারা বেশি ঘেউ ঘেউ করে তারা কিন্তু মারামারি করে না, তারা মানে আঘাতে যায় না, শুধু মারামারি করে। তো এটাই হচ্ছে জাস্ট মুখে মুখে ঝগড়া করলে সেটা কি হবে? মারামারি হবে, প্রকাশ্য স্থানে যদি করা হয়। এটার শাস্তি কি পড়ে নিলেই হবে, বোঝার কিছু নাই। এরপরে আরো মাঝখানে কিছু সেকশন আছে, সেগুলো আমি স্কিপ করে গেলাম। আমি এই মুহূর্তে পড়বো হচ্ছে 191। মাঝখানের সেকশন গুলো যদি বুঝতে না পারেন, দেখবেন আজকে ক্লাস শুরুর 1 ঘন্টা আগে প্রায় আমি আরো 4-5টা ভিডিও দিয়ে দিয়েছি। ব্যাচ 2 এর ভিডিওগুলো অনেক চমৎকার। আমি এই যে আপনাদের এক্সট্রা নোট করার কারণে ঘুম একটু মিস হচ্ছে, বুঝতে পারছেন কিছুটা এনার্জি কম। কিন্তু আমার আগের ব্যাচের ভিডিওগুলো আমি দেখেই কিন্তু আমি পার্থক্য বুঝতে পারছি, যে তখন এনার্জি ছিল, ভিন্ন ভাষায় ছিলাম, টাই টাই পরে ক্লাস নিয়েছি, সেগুলো আপনাদের আরো বেশি ভালো লাগার কথা। এবং সেখানে অনেক উদাহরণ দিয়েছি অনেক এনার্জি নিয়ে। তো এটা র্যাপিড রিভিশন, জাস্ট আপনাদেরকে একটু পড়া করিয়ে দিচ্ছি। বলা যায় না এই পড়া থেকে আপনার কিছু কমন চলে আসলো, আমার কণ্ঠস্বর থেকে আপনি কিছু কমন পেয়ে গেলেন, এখানে বোর্ডের কিছু ভিজুয়ালাইজেশন থেকে কমন পেয়ে গেলেন, এটাই উদ্দেশ্য। কারণ আমি যদি ক্লাস না রাখি এই সময় হয়তো বা আপনারা ঘুমাতেন, কিন্তু আপনাদের ঘুমটা আমি কেড়ে নিচ্ছি, নিয়ে আপনার মাথায় কিছু সেকশন প্রবেশ করে দিচ্ছি, আপনার পড়াটা আমি করে দিচ্ছি, আমি পড়ছি আপনি শুধু শুনছেন। জাস্ট এই কষ্টটা আমি করছি আপনাদের জন্য। এটা তো হচ্ছে, আপনারা যারা ক্লাসে আছেন, আর যারা ক্লাসে নাই তারা নিশ্চয়ই ঘুমাচ্ছে বা অন্য কিছু করছে, আপনি তো বেনিফিট পাচ্ছেন লাইভ ক্লাসে থেকে। পড়া তো হচ্ছে, মানে সময়ের কাজ সময়ে করতে হয়, ঝড় যখন ওঠে তখনই আমটা কুড়িয়ে নিতে হয়। আর যদি যদি মনে করেন যে আমি পরে আম কুড়াতে যাব, তাহলে হয়তো বা নিরাপদে আপনি গেলেন, কিন্তু আম আর বেশি থাকবে না, কারণ যারা ঝড়ের মধ্যে বের হয়েছে তারাই আম পেয়ে যাবে। তার মানে লাইভ ক্লাসে থেকে যেটা বুঝতে পারলেন না সেটা প্রশ্ন করে আপনি উত্তর করে নিতে পারবেন, এটা একটা প্লাস পয়েন্ট। 191, মিথ্যা সাক্ষ্য দান। সংজ্ঞা: জেনে বুঝে মিথ্যা বিবৃতি দেওয়া, অর্থাৎ এটা যে মিথ্যা কথা এটা আমি বুঝেই দিচ্ছি, না বুঝে না। আদালতে যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না, এই শপথ পাঠ করানো হয়, ওথ পাঠ করানো হয়। এটার পরে আর মিথ্যা বলার অবকাশ থাকে না এবং সত্য গোপন করারও অবকাশ থাকে না। তারপরেও যদি কেউ জেনে শুনে করে তাহলে 191 ধারার অপরাধ হবে। এবং 192 ধারায় বলা হচ্ছে ফেব্রিকেটিং,
এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। 192, ফেব্রিকেটিং। ফেব্রিকেটিং বলতে কোনো এভিডেন্স, আমরা সম্প্রতি এভিডেন্স এক শেষ করেছি। কোনো এভিডেন্স যখন সৃষ্টি করা হয় কোনো মামলায় ব্যবহারের উদ্দেশ্যে, তখন সেটাকে বলা হয় কোনো সাক্ষ্য সৃষ্টি বা উদ্ভাবন উদ্ভাবন বা ফেব্রিকেটিং। সেটা অবশ্যই মিথ্যা সাক্ষ্য হবে। এখন আমি একটা আসামির জামিন করাবো, আসামির সুস্থ, কিন্তু আমি একটা রিপোর্ট করিয়ে নিলাম। করেন, অনেক সিনিয়র করেন, এটা অনেক বলতে না, অল্প কিছু সিনিয়র করেন যারা জামিন করাতে হবে, অ্যামাউন্ট বেশি নিবেন। তো এরকম আছে, রাজশাহীতেও আছে, অন্য জায়গায় তো আছেই, যে কোনো প্যাথোলজি থেকে আসামির একটা মিথ্যা মেডিকেল সার্টিফিকেট তৈরি করা হলো বা একটা রিপোর্ট তৈরি করা হলো, যেখানে লেখা হলো কি যে তার ক্যান্সার। এখন ইওর অনার, এই আসামি তো ক্যান্সার, একে যদি জামিন না দেন তাহলে সে মরে যাবে চিকিৎসা ছাড়া, তাকে নিয়মিত কেমো দিতে হয়। দু একটা কেমো রিপোর্টও দিয়ে দেওয়া হলো। বুঝতে পারছেন কত ভয়াবহ? আমি আপনাদের বলবো এগুলো জানলেন কিন্তু এইভাবে প্র্যাকটিস করবেন না। এইভাবে মিথ্যা কথা, লয়ার, আমরা কেন লায়ার, এইভাবে লায়ার হয়ে যায়, এইভাবে অবৈধ পথ অবলম্বন করে। তো এটা হয়তোবা আদালত বুঝতে পারলেও এই ধারায় অপরাধ হিসেবে ট্রিট করে না। হয়ে গেছে, মানে দুর্নীতি এত ছেয়ে গেছে, কোর্ট এবং কোর্টের অন্যান্য স্টাফরাও যেভাবে করছেন। তো সৎ থাকাটা কিন্তু টাফ, কিন্তু আপনি 1000 জনের মধ্যে আপনি যদি একা সৎ থাকতে পারেন, যতটুকু সম্ভব সৎ থাকার চেষ্টা করবেন। আমি সৎ থাকার চেষ্টা করছি এবং আমি ভালো আছি, আমার প্র্যাকটিসও ভালো। অন্তত এই সুনামটা আমার আছে যে এই ব্যক্তি বা এই লার্নেড বা এই অ্যাডভোকেট কিন্তু যতটুকু পারছে সৎভাবে করছে। ইভেন আমি বেল হিয়ারিং 2 মিনিটের বেশি করি না। ফ্যাক্ট আছে, আমি ডকুমেন্ট দেবো, রিটেন ডকুমেন্ট দেবো, এবং আমি 2 মিনিট হিয়ারিং করব ম্যাক্সিমাম, মানে অধিকাংশ মামলাতেই। কিছু কিছু মামলা বেশি লাগে। 2 মিনিটে, 2 মিনিট একটা মানুষ যখন কথা বলে আর কিছু থাকে না। একটা একটা বিল পিটিশন 2 পেজেরও হলে 2 মিনিটে সেটা শেষ হয়ে যাওয়ার কথা, আর বেশি লাগে না। আর আমি পিটিশনের মধ্যেই যা কিছু বলতে চাই দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি কোনো কেস রেফারেন্স বা অন্যান্য তথ্য পিটিশনের মধ্যেই থাকে, এবং পিটিশনটাই রিড আউট করে 2 একটা কথা স্যার জিজ্ঞাসা করলে ইওর অনার, তখন সেটা আমি ব্যাখ্যা করি। দ্যাটস অল। তারপরে মুখ বন্ধ করে থাকে, আবার রিপিট করে না যে স্যার দেন, মানবিক কারণে দেন, কিচ্ছু বলি না। যা বলার একবারই বলে দিই, দিলে দিল, না দিলে না। কারণ এই জামিন না দিলে আমি মরে যাব তা না, আসামির জামিন যদি পাওয়ার যোগ্য হয় পাবে, না হলে না। ব্যাপারটা এরকম। তার মানে এগ্রেসিভ প্র্যাকটিস করা যাবে না। এগ্রেসিভ প্র্যাকটিস করলে একদিক দিয়ে টাকা আসবে, অন্য দিক দিয়ে টাকা চলে যাবে। আপনার পরিবারে কোনো ক্ষয়ক্ষতি হবে, অসুস্থ হয়ে যাবে সন্তানেরা, আপনি অসুস্থ হয়ে যাবেন, এই ধরনের নানান সমস্যা হয়। রাত্রে ঘুম হবে না, এটা আমি ফিল করি। আপনি সৎভাবে জীবনযাপন করলে রাত্রে ঘুম হবে, এটা সবচেয়ে বড় আনন্দ। তো এই যে ফেব্রিকেটিং করা যাবে না, এই ফেব্রিকেটিং যদি করা হয় সেটা খুবই মারাত্মক একটা জিনিস। যে কোনো প্রকারের বিচার ও আইনানুগ কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে কোনো বহি, রেকর্ড বা দলিলের মিথ্যা বিবরণ লিপিবদ্ধকরণ। এটা নিয়ে অনেক কাহিনী বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। অপরাধের বিষয় আমরা দেখলাম দুইটা, একটা 91-এ মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং আরেকটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা। এই দুইটা অপরাধের জন্য একটাই মাত্র সেকশন সাজার, 393, সরি 193। 191 অপরাধ করলে 193 সাজা, 192 অপরাধ করলেও 193 সাজা। 193 সাজা কত আছে? 7 বছর আর 3 বছর বিচার বিভাগে এবং অন্য ক্ষেত্রে। বিচার বিভাগ বলতে যদি কোনো কোর্টের মধ্যে সে কেউ এই মিথ্যা সাক্ষী দেয় বা কোর্টে কোনো মিথ্যা সাক্ষ্য ব্যবহার করে রিটেন ফরম্যাটের, তাহলে কিন্তু সেটা 7 বছরের কারাদণ্ড হবে। এবং কোর্ট বাদে অন্য কোনো স্থানে যেটাকে কোর্ট ধরা হয় না, অর্থাৎ বিচারকের সামনে ছাড়া অন্য কোথাও যদি এটা দেওয়া হয়, তাহলে কিন্তু 3 বছর হবে। অন্য ক্ষেত্র বলতে যেমন রোয়েদাদের ক্ষেত্রে, কোনো সালিশ চলছে, সালিশে কেউ মিথ্যা কথা বললো, মিথ্যা সাক্ষ্য দিল, এবং সেটা নিয়ে মামলা হলো, এবং মামলায় বলা হলো সালিশের সময় এই ব্যক্তিটা একটা কি করেছে, মিথ্যা সাক্ষ্য দিয়েছে। তো আরো অন্যান্য কিছু আছে, যেমন রাজস্ব যে আদায়ের সময় কালেক্টরের কাছে যদি কোনো মিথ্যা কোনো কিছু দিয়ে দেওয়া হয়। আবার এসিলেন্ট,
এসিল্যান্ড কিন্তু কোনো আদালত নাই। এসিল্যান্ডের কাছে যদি কোনো মিথ্যা সাক্ষ্য উপস্থাপন করা হয় বা মিথ্যা কথা বলা হয়, তখন কিন্তু সেটা কি হবে, এটা বিচার বিভাগেও হবে না। তাহলে এসিল্যান্ডের কার্যক্রম এটা বিচার বিভাগের বাইরে, সেটা হচ্ছে প্রশাসনিক একটা কার্যক্রম। এই কারণে তখন সেটা হবে 3 বছর, আর আদালতে ডিরেক্ট দিলে 7 বছর, সাজাটা ডাবলেরও বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের একটা সেন্স তৈরি হচ্ছে, আদালত একটা গুরুত্বপূর্ণ জায়গায়, সেখানে সাজা বেশি। তাহলে লজিক দিয়ে আমাদের মনে রাখতে হবে যে এটা লজিক, হ্যাঁ আদালতে কথা বলছে, তার সাহস কত বড়, সে এখানে শপথ পাঠ করে সে মিথ্যা কথা বললো বা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, তাহলে এটা 7 বছর। আর এসিল্যান্ডের কাছে জাস্ট শপথ পাঠ করানো হয় না, জাস্ট একটু সে মিথ্যার সুযোগ নিয়েছে, তো এখানে একটু একটু লঘু শাস্তি, 3 বছর। 194, 194টা খুবই গুরুত্বপূর্ণ সেকশন, এখান থেকে প্রশ্ন আসতে পারে। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় করানোর উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্যদান বা সৃষ্টির শাস্তি। একজন ব্যক্তি যিনি নিরপরাধ, তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে যে নিরপরাধ ব্যক্তিকে ফাঁসিয়ে দিয়ে, তাকে মৃত্যুদণ্ডের মাধ্যমে ফাঁসি দিয়ে তাকে মেরে ফেলবে, এই ধরনের একটা প্ল্যানিং, কত ভয়াবহ বুঝতে পারছেন। দায়রা আদালতে অবশ্যই সেটা বিচার্য হবে। এবং সেটা যদি হয় এবং সেখানে মিথ্যা সাক্ষ্য দিক বা কোনো সাক্ষ্য সৃষ্টি করে, অর্থাৎ এখানে ফেব্রিকেটিং বলতে ডকুমেন্ট সৃষ্টি করা, আর মিথ্যা সাক্ষ্য বলতে ওরাল এভিডেন্স। 191 ওরাল এভিডেন্সের কথা বলা হচ্ছে, ওরাল। আর 192 হচ্ছে ডকুমেন্টারি। দুইটা দুই রকমের জিনিস, কিন্তু সেটার উদ্দেশ্য একই। এটা যদি হয় তাহলে যাবজ্জীবন বা 10 বছর সশ্রম কারাদণ্ড হতে পারে, সেই সাথে অবশ্যই অর্থদণ্ড। এর ফলে নির্দোষ ব্যক্তির যদি মৃত্যুদণ্ড কার্যকর হয়, তাহলে তো কত ভয়াবহ বিষয়, যে নির্দোষ ব্যক্তি, তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছে বা মিথ্যা কোনো ডকুমেন্ট জমা দিয়েছে, রায়ে তার কি হয়ে গেছে, সাজা হয়ে গেছে, মৃত্যুদণ্ড, এবং মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে। তার মানে নির্দোষ ব্যক্তিটা এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে মরে গেল, তার জীবনই শেষ হয়ে গেল। তাহলে এটা অনেক বড় অপরাধ, তাই তাকে কি দিতে হবে, যে মিথ্যা সাক্ষ্য দিবে বা মিথ্যা সাক্ষ্য যিনি সৃষ্টি করেছিলেন, ইভেন যদি দেখা যাচ্ছে যে বাদী পক্ষের সকল সাক্ষী, বাদী সবাইকেই কি দেওয়া যাবে, মৃত্যুদণ্ড দেওয়া যাবে বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যাবে বা 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া যাবে, এবং এর সাথে অর্থদণ্ড। তাহলে প্রাণের পরিবর্তে প্রাণ, কারো যদি নির্দোষ ব্যক্তির প্রাণ চলে যায়, তো এই প্রাণের পরিবর্তে আরেকজনের প্রাণও নিয়ে নিতে পারবে আদালত, কিসের মাধ্যমে, রায়ের মাধ্যমে। এরপরে 95, 96, 97 এগুলো পড়ে নেবেন, জাস্ট একবার পড়লে বুঝতে পারবেন জাস্ট সাজা কত। এবং সাজা তো আমি খুব সংক্ষিপ্ত ভাবে দিয়ে দিয়েছি এই ডান পাশে, দেখলে বুঝতে পারবেন এবং মনে রাখা সুবিধা। 212, এটা গুরুত্বপূর্ণ সেকশন। 212তে বলছে যে অপরাধীকে আশ্রয় দান, মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধ। এখানে এই যে শর্ত 52A-তে সংজ্ঞা ছিল, গতদিনের ক্লাসে কুদ্দুস সাহেব বললেন যে স্বামী এবং স্ত্রীর মধ্যে এই আশ্রয়ের বিষয়টা অপরাধ হিসেবে গণ্য হবে না। সেটা আমি এখানে আবার 52A ধারাটার কানেকশন দিয়ে দিছি, স্বামী বা স্ত্রীকে আশ্রয় দান অপরাধ নয়, এটা আমি আবার রিপিট করে দিয়েছি। মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধের যদি আশ্রয় দেয় এই ধরনের কোন আসামিকে, তাহলে 5 বছর, যাবজ্জীবন বা 10 বছর হলে 3 বছর, আর 10 বছরের কম কারণে দণ্ডনীয় কোন অপরাধ করেছে এরকম অপরাধীকে যদি আশ্রয় দেওয়া হয়, তাহলে উক্ত অপরাধের দীর্ঘতর শাস্তির, তার মানে ওই অপরাধের জন্য যদি 10 বছর হয়, তাহলে 10 বছরের 1/4, মানে অনূর্ধ্ব 10 বছরের জন্য যদি হয় সেই অপরাধটা, তাহলে এটার গুণ 1/4, তাহলে কত হবে, 2.5 ইয়ার, মানে 2.5 বছর। আর যদি এটা আজ ম্যাক্সিমাম যদি থাকে 7 বছর, তো 7 বছরের তখন কি হবে, এটা যদি 5 বছর থাকে ম্যাক্সিমাম, 5 বছরের এটা, মানে 4/1 সাজা দেওয়া যাবে আশ্রয় দিলে। আসামিকে আশ্রয় দিলেও কিন্তু সেটা অপরাধ হয়ে যাচ্ছে এবং সাজাও হচ্ছে অনেক। এরপরে মাঝখানে জাস্ট অপরাধের নাম দিয়েছি, সাজা কত, অপরাধের নাম সাজা কত, খুব একটা গুরুত্বপূর্ণ না এগুলো।
আর এগুলো জাস্ট বোঝানোর কিছু নাই, পড়লে এখানে মনে রাখার বিষয়, মুখস্থ করার বিষয়, তবে বুঝে মনে রেখে মুখস্থ করতে হবে। এখানে মুখস্থ রাখার কিছু টেকনিক আপনাদেরকে আমি ডেভেলপ করে দিব এক্সট্রা নোটের যখন ক্লাস হবে ওই সময়, যে এত সাজা, কোনটাতে কত কিভাবে মনে রাখবো, কোনটাতে অর্থদণ্ড হবে, কোনটাতে অর্থদণ্ড হবে না, কোনটাতে অথবা, কোনটাতে অবশ্যই অর্থদণ্ড হবে। এই জিনিসগুলোর কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো যদি ফলো করা হয় এবং সেই টেকনিক বা মেথড অনুসারে যদি পড়া হয়, তখন আপনার নলেজে চলে আসবে এবং অপশন দেখলে আপনি বলে দিতে পারবেন। কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে অপশন ছাড়াই মনে রাখার। কারণ রিটেনে গিয়ে যদি কোনো সংক্রান্ত একটা টপিক নিয়ে যদি প্রশ্ন আসে, তাহলে সেটা সাজা পর্যন্ত আপনাকে লিখতে হবে, সংজ্ঞা ভিতরে কি কি আছে, তারপরে সাজা পর্যন্ত যে আপনাকে শেষ করতে হবে। তাহলে সাজা মনে রাখতে না পারলে তো আপনি রিটেনে মানে পরিপূর্ণ উত্তর করতে পারবেন না, ফুল নম্বর পাবেন না। আর এখন কিন্তু রিটেনও ফুল নম্বর পাওয়া সম্ভব যদি আপনি টু দা পয়েন্ট সবগুলোই লিখতে পারেন সুন্দর করে। এরপরে আমি চলে যাব হচ্ছে, আচ্ছা আজকে আর আলোচনা করছি না। 200, 278, 288, 88, 288 ধারা সর্বশেষ ধারা, এই ধারাটা একটু আলোচনা করি। দালান ভাঙ্গা বা মেরামত করার অবহেলামূলক আচরণ। দেখবেন যে কোনো দালান ভাঙ্গা বা মেরামত করছে, এটা করতে লেগে যদি দালান কারো গায়ের উপরে ভেঙে পড়ে, বা কোনো পাথর, কোনো রড বা কোনো ইটের টুকরা গিয়ে কারো গায়ে পড়ে, কারো শরীরে পড়ে, বা কোনো টুল, হাতুড়ি বা অন্যান্য কোনো কিছু যে মাথায় পড়ে কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু এই অবহেলা আচরণের জন্য 6 মাসের সশ্রম কারাদণ্ড, সেই সাথে 1,000 টাকা অর্থদণ্ড এবং উভয়দণ্ড। এখানে আবার অর্থদণ্ডের পরিমাণটা উল্লেখ করা আছে, এটা কিন্তু আরো একটা বিপদ। যখন যেখানে অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ করা আছে, মানে আর একটা সংখ্যা মনে রাখতে হবে, কোথায় 1,000, কোথায় 5,000, কোথায় 500, এটা মনে রাখাই টাফ। তো আজকে আমি এই ধারা পর্যন্ত আলোচনা করছি, কারণ এর পরের যে ধারাটা আছে 299 এবং 300, এটা খুবই গুরুত্বপূর্ণ ধারা। আমিও ক্লান্ত, আপনাদের ব্রেনও ক্লান্ত হয়ে গেছে এই কথা শুনতে শুনতে। অতএব এই 299 গুরুত্বপূর্ণ ধারাটা আমি কালকে ফ্রেশ মাইন্ডে, ফ্রেশ ব্রেনে আপনাদেরকেও দিতে চাচ্ছি এবং আমিও নিতে চাচ্ছি। তো আজকে এই পর্যন্ত আলোচনা থাকলো, আগামীকালকে আলোচনা করব হচ্ছে 299 ধারা থেকে, এবং চেষ্টা করব কালকে ক্লাসটাকে শেষ করে দেওয়ার। খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গা থেকে ক্লাস করব। আর যে সেকশনগুলো আলোচনা করলাম না, আপনারা যদি ইন্টারেস্টেড হন যে এগুলো কি আলোচনা আছে, আমি জাস্ট আজকে 9টার পর পরেই বেশ কিছু ভিডিও দিয়ে দিয়েছি। ব্যাচ টু এর ভিডিওগুলো অনেক চমৎকার হয়েছে, সেই ভিডিওগুলো যদি দেখে নেন তাহলে আশা করি এই ক্লাসটা পুরোই আপনারা পেয়ে যাচ্ছেন। আর তারপরও যদি সমস্যা হয়, মঙ্গলবারে আপনারা আমাকে প্রশ্ন করে জেনে নেবেন, বুধবারে পরীক্ষা হবে পেনাল কোডের উপরে। তো এখন আমি চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। কারো যদি সমস্যা থাকে আজকের ক্লাস থেকে বা গতকালকের ক্লাস থেকে, মানে পেনাল কোডের উপরে 188 ধারা পর্যন্ত, সরি 288 ধারা, 288 ধারা পর্যন্ত যদি কারোর প্রবলেম থাকে আপনারা লাইনে এসে প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, আমি যাকে আসতে বলবো তিনি লাইনে আসবেন। প্রথমে লাইনে আসবেন হচ্ছে মঞ্জুর হোসেন। মঞ্জুর হোসেন ভাই, লাইনে আসেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি, বলেন। স্যার আমার সেকশন সিক্সটা যদি স্যার এক কথায় বলতেন, এটা একটা। কত কত একটা একটা করে বলেন। প্রথম হচ্ছে স্যার 6, সংজ্ঞা সমূহের সেকশন অর্থ সাধারণ ব্যাধির। সেকশন 6 মানে প্রথম দিকে, তাই তো? গতকালকে ক্লাস করেননি জি আপনি? স্যার, করছিলাম স্যার, কিন্তু এই জায়গাটা মনে হয় স্যার স্কিপ করা হয়েছিল স্যার। আর আমিও আচ্ছা, বুঝতে পারিনি স্যার এখানে নিজে 6 আসলে। বলছে সংজ্ঞাসমূহের অর্থ সাধারণ ব্যতিক্রম সমূহ সাপেক্ষে বিবেচিত হবে। এটার অর্থ কি? মানে 6 ধারার কি বলতে চাচ্ছে? সাধারণ ব্যতিক্রম কততে আছে আমাদের পেনাল কোডের, কত ধারায় সাধারণ ব্যতিক্রম আছে বলেন? 76 থেকে 106। তো 76 থেকে 106-এর মধ্যে সাধারণ ব্যতিক্রম আছে। এই সাধারণ জি স্যার। ব্যতিক্রমের মধ্যে কোনো ব্যক্তি যাই করুক না কেন, সেটা কি অপরাধ হচ্ছে?
অপরাধ হচ্ছে না স্যার, কিন্তু এক্সট্রা ভাবে এই সেকশন কি ওটাই বোঝাচ্ছে স্যার? এখন 6 নম্বরে বলছে এই যে যতগুলো অপরাধ আছে, মার্ডার, তারপরে সিম্পল হার্ট, গ্রিভিয়াস হার্ট, এই যে একটু আগে পড়ালাম ফেব্রিকেটিং, এফরে, তারপরে আবার আগামী কালকে পড়াবো হচ্ছে ডাকৈতি, থেফট, রবারি, এক্সটর্শন, এই যে যতগুলো অপরাধ আছে, কিডন্যাপিং, অ্যাবডাকশন, অ্যাডাল্টারি, রেপ, এই সবগুলোই পেনাল কোডেরই তো সেকশন, পেনাল কোডের অপরাধ, কিন্তু এই 76 থেকে 106-এর মধ্যে এগুলোর কোনো কাজ নাই, কারণ অপরাধ নয়, অপরাধ নয়, অপরাধ নয়, প্রতিটা ধারার শেষে বলা আছে অপরাধ নয়। জি স্যার। যেহেতু পেনাল কোডে বলছে অপরাধ, আবার 76 থেকে 106-এর মধ্যে বলছে এগুলা করলেও অপরাধ না। 100 ধারায় বলছে 6টি ক্ষেত্রে আরেকজনকে মেরে ফেললেও অপরাধ নয়। 103 ধারায় 4টি ক্ষেত্রে বলছে সম্পত্তি রক্ষার্থে আরেকজনকে মেরে ফেললেও অপরাধ নয়। একজন বা একাধিক ব্যক্তিকে মেরে ফেললেও অপরাধ নয়। অন্যের মৃত্যু ঘটানোও অপরাধ নয়। তো এইগুলো এক জায়গায় বলছে যে মার্ডার করলে সেটার শাস্তি আছে 302 ধারায়, আর এখানে এসে বলছে যে মার্ডার করলে অপরাধ হবে না 100 ধারা 103 ধারায়। তাহলে কন্ট্রাডিক্টরি হচ্ছে না? জি স্যার। এই কন্ট্রাডিক্টরি ফাইসালা করে দিচ্ছে হচ্ছে 6 ধারা, যে সংজ্ঞা যতগুলো আছে সেগুলো সাধারণ ব্যতিক্রমকে মাথায় নিয়ে তারপরে আপনাকে ব্যাখ্যা করতে হবে, মানে সাধারণ ব্যতিক্রমকে প্রায়োরিটি দিতে হবে, এটাই বলা হচ্ছে 6 ধারায়। এরপরে বলেন, বুঝলেন না বুঝেননি? না স্যার, আমি এটা মানে বোঝাতে চাইলাম যেটা স্যার, যে 76 থেকে 106 পর্যন্ত যেটা জেনারেল এক্সেপশন আছে স্যার, মানে এটাকে মানে সংজ্ঞা ব্যাখ্যার ক্ষেত্রে এই 6 ধারাটা কি এক্সট্রা ভাবে দেওয়া হয়েছে স্যার? এটা বুঝলাম স্যার আমি। 6 ধারায় বলছে আমার কতটুকু লেখা আছে, সংজ্ঞা সমূহের অর্থ, মানে পেনাল কোডে যতগুলো সংজ্ঞা দেওয়া আছে অপরাধের, সেগুলোর অর্থকে সাধারণ ব্যতিক্রম সমূহ সাপেক্ষে বিবেচিত হবে। সাপেক্ষে মানে মানে সেটাকে বিবেচনায় রেখে, এটাকে বিবেচনায় রেখে অন্যগুলো ভাবতে হবে। অর্থাৎ এই ধারাগুলোর মধ্যে সাধারণ ব্যতিক্রম যেগুলো আছে, এই ধারাগুলোর মধ্যে যাগুলো আছে এইগুলোকে সংজ্ঞার মধ্যে আসবে না, মানে ওই সংজ্ঞাগুলো এর মধ্যে পড়বে না। বুঝতে পেরেছেন বিষয়টা, না তাও এই বুঝলেন না? সংজ্ঞাগুলো এর মধ্যে পড়বে না স্যার, হ্যাঁ বুঝতে পারছি স্যার, এবার তার বুঝতে মানে পারছি। এই ধারার মধ্যে যখন এই 302, এই 302 এর কার্যকারিতা 0 হয়ে যাবে, মানে 302 এর মধ্যে আসবে না, এটাই 6 ধারায় বলছে। 6 ধারা হচ্ছে জেনারেল এক্সেপশনসটাকে আপনাকে আলাদাভাবে স্মরণ করে দিচ্ছে, যে যেন কন্ট্রাডিক্টরি তৈরি না হয় আপনার মধ্যে, তাই। জি স্যার। আচ্ছা স্যার, আর আরেকটা সেকশন স্যার, সেটা হচ্ছে যে 74 নাম্বার সেকশন স্যার। 74 স্যার। 74, হুম। 74 সেকশনে বলা হচ্ছে নির্জন কারাবাসের সীমা। জি একজন স্যার। ব্যক্তিকে নির্জন কারাবাস দেওয়া যায় 73 ধারায়, দেখেন, সর্বোচ্চ 3 মাস। সর্বোচ্চ 3 মাস স্যার, হ্যাঁ। হ্যাঁ, যদি 1 বছর বা তার অধিক, না 1 বছরের অধিক কারাদণ্ড যদি হয়, মানে 1.5 বছর হলো, 2 বছর হলো, 5 বছর হলো, 10 বছর হলো, যাবজ্জীবন কারাদণ্ড হলো, তখন তাকে 3 মাস সর্বোচ্চ দেওয়া যাবে নির্জনে রাখার জন্য, মানে একা রাখবে। আর যদি 1 বছর হয় বা 1 বছরের কম হয়, মানে 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 11 মাস, 12 মাস, এটা হলে 2 মাস, এবং জি। 6 মাস বা তার নিচে হলে 1 মাস নির্জন কারাবাস। 73টা না বুঝলে 74 বুঝবেন না। 74-এ বলছে নির্জন কারাবাসের সীমা, অর্থাৎ এই যে আমি 1 মাস হোক, 2 মাস হোক, বা 3 মাস বা 2.5 মাস নির্জন কারাবাস হলো, এটা কি একবারে দিয়ে দিতে হবে না ভেঙে ভেঙে দিতে হবে? এটাই হচ্ছে 74 ধারার মূল কনসেপ্ট। এককালীন 14 দিনের অধিক নয়। তার মানে যদি 3 মাসের নির্জন কারাবাস কাউকে দেওয়া হয়, তাহলে হুম। টানা 3 মাসই তাকে রাখা যাবে না, তাকে টানা ম্যাক্সিমাম 14 দিন পর্যন্ত রাখা যাবে। এটা হচ্ছে প্রধান বক্তব্য। এরপরে লাইনে বলছে মাসে 7 দিনের অধিক নয়, 3 মাসের অধিক কারাদণ্ডের ক্ষেত্রে। এখন 3 মাসের অধিক যদি কারাদণ্ড হয়, তাহলে তার 3 মাস এর অধিক কারাদণ্ড হয়েছে, তার মানে 6 মাসে নিশ্চয়ই কম। সেক্ষেত্রে তার 1 মাস হবে কি নির্জন কারাবাস। মূল কারাবাস 3 মাস, এর মধ্যে মাত্র 1 মাস তাকে নির্জন কারাবাসে রাখা যাবে। বুঝতে পেরেছেন বিষয়টা?
স্যার 3 মাস পর্যন্ত যদি হয় তাহলে স্যার 14 দিনের মানে একটা বিরতি থাকবে স্যার, তাহলে আর 3 মাসের অধিক হলে স্যার 1 মাসের বিরতি থাকবে স্যার, না কি এটা? আর 73 ধারায় চলে যান। এখানে ব্র্যাকেটে যেটা লেখা আছে যে 3 মাসের অধিক কারাদণ্ডের ক্ষেত্রে 3 মাসের আহ, এখানে দেখেন 3 মাসের অধিক যদি কারাদণ্ড হয়, তার মানে কোনো হুম। ব্যক্তির 3 মাসের অধিক যদি কারাদণ্ড হয়, তার মানে 3+মাস, তাহলে এটা তো 6+ বলছে না। তাহলে এটা যদি মূল কারাদণ্ড হয়, যে তার কারাদণ্ড হয়েছে 3 মাস বা 4 মাস বা 5 মাস বা 6 মাস, জি। এগুলো যদি তার কারাদণ্ড হয়, এই কারাদণ্ডের জন্য তাকে ম্যাক্সিমাম কয় মাস নির্জন দেওয়া যাবে? 1 মাস। এটা 73 ধারা বক্তব্য। ঠিক আছে? জি। জি স্যার। তাহলে তার কারাদণ্ড হয়েছে 3 মাস, 4 মাস, 5 মাস বা 6 মাস, এবং নির্জন কারাবাস হয়েছে 1 মাস। এখন এখানে বলছে যেহেতু তার কারাদণ্ড অল্প, তাহলে মাসে 7 দিনের অধিক নয়। এখন 7 দিন 7 দিন করে তাকে দিতে হবে, দিয়ে শেষ করতে হবে, এটা বলা হচ্ছে। আর যদি 7 দিন 7 দিন করে দিয়ে মাস যদি কম পড়ে যায়, তাহলে টানা 14 দিন দেওয়া যাবে। তার মানে হুম। আপনার কাছে খাবার বেশি আছে, দিন কম আছে, আপনাকে বেশি বেশি করে খেয়ে খাবারটা শেষ করে দিতে হবে, নাহলে এক্সপায়ার হয়ে যাবে। আর আপনার কাছে জি খাবার স্যার। কম আছে, দিন বেশি আছে, তখন আপনাকে অল্প অল্প করে অল্প খেতে অল্প হবে। করে। জি এই স্যার। কনসেপ্টটা মাথায় ঢোকান। মনে করেন যে আপনি একজন ব্যক্তি, হ্যাঁ, আপনি একজন ব্যক্তি, আপনার কাছে কি আছে? মনে করেন যে কলা আছে। কলা আছে হচ্ছে আপনার কাছে 16 পিস, মানে 4 হালি কলা আছে আপনার কাছে। কলা, পাকা কলা। এখন এই কলাটা যদি একেবারে পাকা হয়, তাহলে এটা আপনাকে বেশি বেশি করে খেয়ে ফেলতে হবে। বেশি বেশি করে ফেক না ফেলে কলা নষ্ট হয়ে যাবে, কারণ ফ্রিজেও রাখা যায় না কলা। আর যদি কলার পরিমাণ কম হয় আপনার কাছে, যে হ্যাঁ আপনার কাছে কলা আছে 4টি কিন্তু কাঁচা কলাও আছে এর মধ্যে, তাহলে আপনি ধীরে ধীরে খেতে পারবেন, কারণ আপনার বেশি দিন টিকে থাকতে হবে। আপনাকে জঙ্গলে মানুষ চলে যায়, খাবার কম আছে, বা সফরে খাবার কম আছে, আপনাকে অল্প অল্প করে খেতে হবে। যারা গরিব মানুষ, তারা অল্প অল্প করে খেয়ে বেশি দিন কাটানোর চেষ্টা করে। তো এই কনসেপ্টটা কিন্তু এটাই, যে এক মানে আপনার সময় বেশি আছে এবং কারাদণ্ড বেশি দিয়েছে, তখন টানা 14 দিন দিতে পারবে। অর্থাৎ কারো 10 বছরের জেল হয়েছে এবং তাকে 3 মাস নির্জন কারাবাস দিয়েছে, তখন তাকে এই যে 3 মাস যদি বলে যে আমি এই প্রথম 3 মাস পুরোটাই নির্জন দিব, এটা যেন দিতে না পারে, তাই প্রথমেই বক্তব্য বলছে 14 দিন টানা দেওয়া যাবে, তার বেশি দেওয়া যাবে না। মানে যখন দুর্ধর্ষ কোনো অপরাধী হবে, সেক্ষেত্রে টানা 14 দিন। আর যদি সেটা না হয়, অপরাধের পরিমাণ কম হয় বা সাজার পরিমাণ কম হয়, তাহলে 7 দিনের অধিক নয়, মানে 7 দিন। তাহলে মিনিমাম এখানে একটা বিষয় বলছে যে নির্জন কারাবাস টানা একটানা কতদিন দেওয়া যাবে? একটানা, তো 14 দিন। একটানা কতদিন দেওয়া যাবে? একটানা মিনিমাম 7 দিন, আর ম্যাক্সিমাম 14 দিন। ব্যাপারটা এরকম, 14 দিন। এভাবে ভাবলেও কিছুটা মনে হুম। রাখতে পারবেন। হ্যাঁ স্যার, এবার বুঝতে বুঝতে পেরেছেন? পারছি স্যার। থ্যাংক ইউ স্যার। এবং শেষে একটা লাইন আছে, পূর্বে এবং পরে বিরাম থাকবে। তার মানে নির্জন কারাবাস আমি দিলাম মাসের 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। তাহলে এই 10 তারিখের আগেও আমাকে ব্রেক দিতে হবে এবং 17 তারিখের পরেও ব্রেক দিতে হবে। আলটিমেটলি তাই হয়। 10 থেকে 17 তারিখ পর্যন্ত যদি 7 দিন রাখি, তাহলে আগেও ব্রেক পরেও ব্রেক তো থাকতে, তাই নয় কি? জি স্যার। আচ্ছা। আর ধন্যবাদ কোথায়? স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, স্যার আর কোথায় আপাতত বলেন। সমস্যা নাই স্যার, এই দুইটাই ছিল স্যার। আচ্ছা, আশা আর করি। সমস্যা হলে পরে আবার বলবো হ্যাঁ, স্যার। অবশ্যই আশা করি বুধবারের পরীক্ষা ভালো হবে আপনার। যদি আরো বেশি সমস্যা থাকে, কোর্টে চলে আসবেন সরাসরি, সমস্যার সমাধান করে নিয়ে যাবেন। তাও পরীক্ষা দিবেন, পরীক্ষা দিচ্ছেন আমার ভালো লাগছে। যখন পরীক্ষা হ্যাঁ স্যার, দেয় না পরীক্ষা কেউ, জি। যখন পরীক্ষা দেয় না কেউ, তখন তার প্রতি আমার একটু বিরূপ মনোভাব তৈরি হয়। আমি এত কষ্ট করছি, আর আপনি একটা প্রশ্ন তৈরি করতে আমার কয় ঘন্টা সময় লাগে আপনারা চিন্তা করতে পারবেন না। যেমন সাক্ষ্য আইনের প্রশ্ন তৈরি করতে আমার 10 ঘন্টার বেশি সময় লেগেছে। তার মধ্যে প্রিভিয়াস কিছু প্রশ্ন তো রিপিট ছিলই। জাস্ট 50টার মতো প্রশ্ন আমি নতুন তৈরি করেছি। এই 50টা প্রশ্ন তৈরি করার জন্য আমি 10 ঘন্টা সময় নিয়েছি। অনেক ভেবে চিন্তে সময় নিয়ে নিয়ে অল্প অল্প করে। গবেষণা না করলে কিন্তু প্রশ্ন তৈরি করা যায় না। এবং আমার কিছু প্রশ্ন আছে কোথাও আপনি খুঁজে পাবেন না, বাংলাদেশের কোনো বইয়ে নাই, কারণ সেটা আমার ক্রিয়েশন, আমি তৈরি করছি সেটা। কোনো বই থেকে কিন্তু আমি কপি করছি না।
ওকালত নামার বিষয়টা যেমন উদাহরণ দিয়েছিলেন স্যার, হ্যাঁ মনে হ্যাঁ, তো হুজুর। এটা স্যার মানে আপনার কিছু, ব্যক্তিগত প্র্যাকটিস থেকে অনেকগুলা, হ্যাঁ। হ্যাঁ আমি যেহেতু এখানে আমার আমার কোচিং এ আপনি যেটা পাচ্ছেন সেটা আমার গ্রন্থগত বিদ্যাও আছে, আবার প্র্যাকটিসও আছে। যেমন বাংলাদেশে অনলাইন কোচিং বলে না, কোচিং এ বেশ কয়েকজন ঢাকায় অনেক ভালো পড়ছেন, কিন্তু কিছু কিছু স্যার আছেন যারা, আমি তাদের ভিডিও ফলো করি বা আগেও করেছি, আমি যখন শিক্ষানবিশ ছিলাম আমিও তাদের ভিডিও ফলো করেছি। তো তার থেকে কিন্তু তাদের সমস্যা হচ্ছে কি, তারা এত ব্যস্ত হয়ে গেছে, হাজার হাজার স্টুডেন্ট, তারা কোর্টে যেতে পারেন না। আর কোর্টে যখন যেতে পারবেন না একটা মানুষ, কোর্টে যখন প্র্যাকটিস হবে না, তখন নলেজটা, কোর্টের প্র্যাকটিক্যাল নলেজটা স্থির হয়ে যাবে। তখন জাস্ট বইয়ের মধ্যে যা আছে সেই নলেজটুকু আপনাকে দিতে পারবে। কিন্তু আমি যেটা করছি, কোর্টের প্র্যাকটিসের কিছু নলেজ দিচ্ছি, কারণ রিটেন পরীক্ষা আপনার কিন্তু কোর্টের প্র্যাকটিসের উপরেই হবে। এটা একটা বিষয়। এবং আরেকটা হচ্ছে, আপনাকে আমি স্যার আরো কিছু অ্যাডভান্স তথ্য দিচ্ছি যে আপনি প্র্যাকটিসে গিয়ে যেটা আপনার কাজে লাগবে। এবং প্র্যাকটিসের প্রতি আপনাকে মোটিভেট রাখারও চেষ্টা করি। আমি অনেক সময় কিছু কিছু জায়গায় বলি যে এইভাবে প্র্যাকটিস করতে হবে, তখন আপনারা ফিল করতে পারেন কোডটাকে। তো এই ফিলটা আপনাকে দেওয়ার জন্য, অ্যাডভোকেসিতে ভালো লাগার জন্য, সৎভাবে অ্যাডভোকেসি করলে যে অর্থও আছে এবং মানুষের ভালোবাসাও পাওয়া যাবে, এটা কিন্তু আমি সেটা ফিল করানোর চেষ্টা করি, কারণ আমি সেটা এনজয় করছি। সেটা আপনি জানেন, যেহেতু আপনি আমার কাছে কোর্টে জি আসেন স্যার, আমি মাঝে মধ্যে, এটা জি তো স্যার বোঝেন আপনি, আপনি। জি এখন স্যার। আপনি আপনি যে বলতে গেলে আমার জুনিয়র হিসেবে নিজেকে পরিচয় দেন। তো আপনার জন্য এই অপশন তো আছে যে আমার টেবিলে এসে সমাধান করার। এখন আপনার মাস্টার্স চলার কারণে আপনি হয়তো বা অনিয়মিত হয়ে গেছেন, জি ঠিক স্যার। আছে? তো আপনি দেখেছেন আমার প্র্যাকটিসটা, আমি চেষ্টা করি মানুষকে সেবা দেওয়ার, কোর্টেও সেবা দেওয়ার, এবং আমি আপনাদের ক্লাসেও সেবা দেওয়ার চেষ্টা করছি আমার কোচিং এর মাধ্যমে। তো এরপরে আমি, এখন স্যার মানে সরাসরি সরাসরি স্যার আমি প্রশংসা সরল না স্যার, করি, কিন্তু আপনার প্রশংসা হচ্ছে সরল স্যার। যাদের কাছে আমি করেছি অলরেডি, হুম, তারা বাই দা বাই যদি আপনার কানে যায় তাহলে হয়তো আমাকে ভালো লাগবে স্যার। সরাসরি আপনার প্রশংসা না করি, আপনার মানে আসলেই একজন মানে না একটা সেটাই। যোগ্য একজন ব্যক্তি। মানে আইনকে আপনি, যেভাবে ব্যাখ্যা করেন আসলে অনেক বিচারকরাও জানে না, এরকম মানে বলতে গেলে। এটা এটা বলা যাবে না, বিচারক অনেক জানেন, ওনারা ট্রেনিং পান, আমরা সরল কি স্যার। ট্রেনিং পাই? আমরা তো ট্রেনিং না পাই না। স্যার, তা মানে মঞ্জুর সাহেব বার এবং অন্যদেরকে, বেঞ্চের মধ্যে যে সম্পর্ক স্যার। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ স্যার, আর অন্যদেরকে, কথা না বলি স্যার, আমি হ্যাঁ এটা বোঝাতে চাইলাম স্যার স্যার যে কি আসল স্যার। আপনি আইনটাকে অনেক ভালোভাবে ব্যাখ্যা করেন, কিন্তু ওই বিচারককে আমি ছোট করতে চাইলাম না, কিন্তু যারা হয়তো প্রাথমিক অবস্থায় এসে জয়েন করে তাদেরকে আপনি স্যার বেশি হয়তো বোঝানোর চেষ্টা করেন হয়তো অনেক সময় এমনটা। না সেটাই। তো এরপরে সোহাগ ভাই লাইনে আসবেন। সোহাগ ভাই হ্যাঁ অনেকক্ষণ ধন্যবাদ ধরে স্যার, আসসালামু আছেন। আলাইকুম। জায়গা। হ্যাঁ স্যার সোহাগ ভাই আসসালামু লাইনে আলাইকুম। আসবেন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাই বলেন। স্যার আমি 193 ধারাটার ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলেন। এটা হচ্ছে ওখানে যে অনূর্ধ্ব 7 বছর যেটা বিচার বিভাগে যদি ফেব্রিকেটিং করে, মিথ্যা সাক্ষ্য প্রদান করে, সৃষ্টি করে, তখন হ্যাঁ বিচার বিভাগ কি এটা সরাসরি মানে কোনো ম্যাজিস্ট্রেট কি এটার পদক্ষেপ নেয়, নাকি এটা আলাদাভাবে কোনো একটা মামলায় দিল, পারিবারিক সহিংসতায় একটা মামলাতে ফেব্রিকেটিং করলো, তো সেই ক্ষেত্রে কি কোনো বিচারক কি এটার প্রতি কোনো পদক্ষেপ নিবে, নাকি এই মানে বিপরীত পক্ষ নিবে? সিআর মামলা আমলে গ্রহণ করতে পারেন সিআরপিসি 190 ধারায়, তাই তো? ম্যাজিস্ট্রেট জি কয়টি ক্ষেত্রে পারেন? 3টি ক্ষেত্রে পারেন না? জি এখন ম্যাজিস্ট্রেটের সামনে যদি এটা হয়, ম্যাজিস্ট্রেট যদি বুঝতে পারেন যে হ্যাঁ এটা প্রমাণ হয়ে গেল, ম্যাজিস্ট্রেট নিজেই কি করতে পারেন, মামলার বাদী হয়ে সেখানে কিন্তু মামলা একটা সৃষ্টি করতে পারেন ইনস্ট্যান্টলি। বুঝতে পেরেছেন? জি স্যার। এবং এখানে ম্যাজিস্ট্রেট নিজে বাদী না হয়েও সেখানে কোর্টের ভিতরে যে পুলিশ যিনি ডিউটিতে আছেন তাকে বাদী করতে পারেন, বা সংশ্লিষ্ট থানায় তাকে অ্যারেস্ট করে পাঠিয়ে দিয়ে থানা থেকে ওসি কে নির্দেশ দিয়ে দিতে পারে যে একটা জিআর মামলা, আপনি যেটা সেটাকে বললেন স্যার, ওই যে তৈরি করে দেওয়া হোক। আমি ওই ব্যাখ্যাতে আসছি। তো একটা ম্যাজিস্ট্রেট আপনি যেটা বল নিজেও বাদী হতে পারেন, আম- থানায় পাঠিয়ে দিয়ে জিআর মামলা সৃষ্টি করে কোনো পুলিশকে বাদী করে মামলাটা তৈরি করতে পারেন। তার মানে তিনি ডিরেক্ট অ্যাকশন নিবেন কিনা, যখন বুঝতে পারছেন না একটা মিথ্যা মামলা দিচ্ছে, তিনি ডিরেক্ট অ্যাকশন নিবেন কিনা। ম্যাজিস্ট্রেট ডিরেক্ট অ্যাকশন নিতেও পারে। আবার 211 ধারা, যখন আসামি মিথ্যা মামলা দেওয়ার পরে পরে তিনি বুঝতে পেরে যখন মামলা খালাস হয়, 211 ধারায় যখন তার বিরুদ্ধে মামলা করা হয় বাদীদের বিরুদ্ধে বা সাক্ষীদের বিরুদ্ধে,
তখন যদি আগের মামলার সাক্ষীটা মিথ্যা প্রমাণ হয়ে যায়, তখন কিন্তু এই 211 ধারার সাথে ওই ধারার চার্জগুলো চলে আসবে, 193 ধারার চার্জ চলে আসার পরে এই 211 ধারার মামলার মধ্যে কিন্তু তার বিচার হয়ে যাবে। তার মানে এটা পরে ইনডিরেক্টলি, মানে এটা একটা প্যাসিভ প্রসিডিউর। আর অ্যাক্টিভ প্রসিডিউরটা হচ্ছে ইনস্ট্যান্টলি কোর্টের মধ্যে যখন বোঝা যাবে তখন সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারবেন ম্যাজিস্ট্রেট। এখন কোনো আপনি একটা বুঝলেন ডকুমেন্ট কিনা দিল বা সেটা, আপনি আপনার কনফিউশন কোথায় থাকলো সেটা এখন বলেন। মানে স্যার কোনো একটা ডকুমেন্ট দিল, যেমন আপনি যে একটা বলছিলেন যে ডাক্তারি একটা সার্টিফিকেট বানিয়ে তারপর দিল, এখন কোনো কারণে হ্যাঁ, সেটা ম্যাজিস্ট্রেট বুঝতে পারলো যে হ্যাঁ, বা প্রমাণ হলো যে বা তদন্তে আসলো যে এই কাগজটা, এই ডকুমেন্টসটা বানানো সঠিক হয়েছে। নয়, এক্সপার্ট জি, ওপিনিয়ন আসতে পারে, এক্সপার্ট ওপিনিয়ন আসতে পারে যে সঠিক নয় এটা। এটা বলতে স্যার একটা ওই পারিবারিক সহিংসতার মামলাতে মনে করেন এই যে স্বামীর বিরুদ্ধে যে এই জিনিসগুলো তাকে দেওয়া হয়েছে বিয়ের সময়, সেইখানের মধ্যে মানে বাড়তি বানায় তারপরে দুইটা তিনটা এই, মানে দোকানের কাগজ লিস্ট বানায় তারপরে এটা কোর্টের ভিতর দেওয়া হয়েছে। এটা হচ্ছে তদন্ত রিপোর্টের মধ্যে ওটা আসছে যে এই কাগজ, তিনটা কাগজ বানানো হয়েছে, যেগুলো হ্যাঁ, আসলে ওই স্বামীকে দেয়া হয়নি, কিন্তু হ্যাঁ, স্ত্রী এটা বানিয়ে তারপরে কোর্টের মধ্যে দিছে। এখন সেই ক্ষেত্রে হ্যাঁ। স্যার ওই পারিবারিক সহিংসতাতে এই জিনিসটা কে উদ্যোগটা নিবে বা কে নিতে পারবে, ম্যাজিস্ট্রেট কিভাবে যদি নেওয়া মনে যাবে? করেন নিবেন, ম্যাজিস্ট্রেট যদি মনে করেন নিবেন, ম্যাজিস্ট্রেটের অপশন এখানে আছে। আপনার 250 ধারায় মিথ্যা মামলা করার জন্য তাকে দিতে পারে। তারপরে মিথ্যা মামলা না কিন্তু ডকুমেন্ট মিথ্যা, তাহলে 193 ধারায় এই এই মামলায় 193 ধারায় এই মামলায় তাকে সাজা দেওয়া যাবে না। মনে করেন যেই মামলাটা পারিবারিক সহিংসতা আইনে হয়েছে সেই মামলার নাম্বার মনে করেন 101/2023, একটা কাল্পনিক মামলার নাম্বার দিলাম। জি, এই মামলায় কেউ যদি ফেব্রিকেটিং কোনো ডকুমেন্ট দেয়, সেক্ষেত্রে এই মামলায় যিনি ডকুমেন্ট দিয়েছেন তাকে শাস্তি দেওয়া যায় না, কারণ তিনি তো এই মামলায় আসামি না। তাহলে এই মামলায় উনি ঘটনা ঘটাইছেন, এটা একটা বিচার বিভাগীয় কার্যক্রম। এই কারণে তার নামে নতুন একটা মামলা হবে, আইদার সে মামলাটা সিআর হোক আর জিআর হোক। এবার মনে হয় আরেকটু ক্লিয়ার হলেন নাকি? জি, বুঝতে পারছি, কিন্তু স্যার এটা কি মানে ওই যে ম্যাজিস্ট্রেট উনি সব প্রণোদিত হয়ে করবে, নাকি এটা মানে বিপরীত আসামি পক্ষ পক্ষ নেবে, করতে পারবে? আসামি পক্ষ আসামি পক্ষ। নেবে। জি স্যার, বুঝতে পারছি। ম্যাজিস্ট্রেট কি খেয়ে কাজ নাই? বিচারই করতে পারছে না, আবার মানে নিজের খেয়ে বোনের মোষ তাড়াবে, ব্যাপারটা এরকম হলো না? জি স্যার, এরকম শুনছি যে অনেক সময় মানে এরকম যদি করে করে আসে মানে। যদি এগ্রেসিভ হয়, যদি কোনো ভয়াবহ কোনো তথ্য যদি আসে, তখন ম্যাজিস্ট্রেট আচ্ছা, যে সুমোটো হয়ে, যেটাকে বলা হয় সুমোটো সুমোটো হয়ে হয়ে উনি যায়। করতে পারেন, কিন্তু সবসময় তো সুমোটো হবেন না। তখন কি করতে হবে? যার বনে মোষ প্রবেশ করেছে তাকে তাড়াতে হবে। তার মানে আচ্ছা, এখানে আসামি পক্ষ এখানে নতুন একটা মামলা করবে, ওই মামলায় 211 ধারার সাথে 193 ঢুকাই দিবে। বুঝেননি? জি বুঝতে জি বুঝতে পারছি। অথবা শুধুমাত্র মামলাতে সাজা হলো আসামের, কিন্তু এই ডকুমেন্ট গুলো মানে এখানে 211 প্রযোজ্য হলো না, জাস্ট এই মামলাতে সাজা কি করা যাবে, এই মামলা চলাকালীন, এই মামলাটা চলছে, এটা এখনো বিচার চলছে, যখন সেটা বোঝা গেল এটা মিথ্যা, সঙ্গে সঙ্গে আরেকটা নতুন মামলা করে দিতে পারে আসামি পক্ষ। জি স্যার, এখন বুঝতে পারছি। যিনি আসামি আছেন তার পক্ষেও কে করতে পারে। জি, তার বুঝতে মানে পারছি। যেই মামলায় আমি বাদী, সেই মামলায় আমাকে সাজা দিতে হলে 250 ধারায় দিতে পারবে ম্যাজিস্ট্রেট, অথবা খালাস পাওয়ার পরে আসামিরা 211 ধারায় মামলা করতে পারবে বাদীর নামে। তাছাড়া ফেব্রিকেটিং ডকুমেন্ট দিয়েছে বা 191 ধারা মিথ্যা সাক্ষ্য দিয়েছে, এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিতে হলে অবশ্যই আলাদা মামলা করতে হবে। যে এই মামলা চলাকালীন অন্য একটা মামলা করতে পারবে। চলাকালীন হোক পরে হোক, কারণ ফৌজদারি মামলার কোনো তামাদি হয় না, 100 বছর পরেও ফৌজদারি মামলা করা যায়। জি স্যার, ধন্যবাদ স্যার, বুঝতে পারছি। আসসালাম ঠিক স্যার। আছে। হ্যাঁ, আপনারা প্রশ্ন আছে সোহাগ আসসালাম। ভাই? না স্যার, আর নাই স্যার। হ্যাঁ, স্যার আচ্ছা, আসসালাম। ধন্যবাদ। শরীফুল ভাই, ওয়ালাইকুম আসসালাম, বলেন কি বলবেন? স্যার ওই 82 আর 83টা দেখেন দিন স্যার, 82 ধারা 83 ধারা। হ্যাঁ, 82 ধারা 83 ধারা কি হয়েছে বলেন? বলে বলছে 9 বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধ নয়, 9 বছরের শিশুর কাছে অপরাধ হবে। তাহলে 9 বছরের কম যে বয়সটা হবে সেটা অপরাধ নয়, কিন্তু 9 বছরের শিশুর কাজ অপরাধ হবে এবং 9 বছরের উপরের শিশুর কাজ অপরাধ হবে। ভালো কথা, হ্যাঁ, মেনে নিলাম। রাশিদি হ্যাঁ, বলছে
9 থেকে 12 বছরের অপরিণত অপরিণত শিশুর কাজ অপরাধ নয়, এটা কি স্যার? অপরিণত বলতে মনে করেন একটু মানসিক সমস্যা আছে, সহজ সরল, জড়বুদ্ধি সম্পন্ন, ও অটিস্টিক শিশু। এবারে বুঝলাম স্যার। আর এই যে এবার বুঝলেন? স্যার, সুন্দর বুঝিয়েছি স্যার। আর একটা কথা দয়া আচ্ছা, করে যদি আপনি অনুমতি দেন তাহলে কি বলবো নোট ব- বিষয় একটু? বলেন। স্যার, ওই যে আপনি ফ্রেশ নোটে 400 টাকা চেয়েছেন, আর 2 নম্বর নোটে এক্সট্রা নোটে 150, আর 3 নম্বর নোটটা আছে 250, ওখানে 1 থেকে 31 ক্লাস টেস্ট, আর হচ্ছে 4টে মেগা ক্লাস টেস্ট, আর একটা মডেল টেস্ট। আর সামনের মডেল টেস্ট গুলো হবে, সেগুলো কি দেবেন? সেগুলো তো পরে দেবেন স্যার, হ্যাঁ? সেগুলো আর প্রিন্ট করে পাঠাবো না, সেগুলো তো পিডিএফ পাচ্ছেন, আপনার নিজের মনে হলে হ্যাঁ, জি প্রিন্ট জি করে স্যার। নেবেন। স্যার স্যার শোনেন, কারণ আগে এইবারটা আমি যদি এই আগামী পরীক্ষার আগে যদি প্রশ্ন পাঠাই দিই, তাহলে আপনি দেখে দেখে পরীক্ষা দিবেন না। স্যার হলো, এইবারে বলছি, আর ওই লাস্টে 2022 সালের যে 100 এমসিকিউ বাছাই করা, ওটাও কি আমাদের সাজেশনের আওতায় আসবে? আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আসতে শুরু করেছে 9 এপ্রিল 2022। যারা 22 সালে পরীক্ষা দিয়েছিলেন, ওই সময় আমি তাদের জন্য ভিডিও করছিলাম। তখন আমার কোচিং ছিল না, বা কোচিং দু একজন পড়তো আমার টেবিলে, অল্প কয়েকজন, 6 জনকে আমি পড়াতাম 22 সালে এমসিকিউ ব্যাস। তো এই 6 জনকে যেগুলো পড়াতাম সেটাকেই আরেকটু ভালো করে টপ 100, মানে এমসিকিউ পেনাল কোড, টপ 100 এমসিকিউ সিআরপিসি, টপ 100 এমসিকিউ সিপিসি, টপ 100 এমসিকিউ আপনার, এইভাবে বড় যে 4টা সাবজেক্ট আছে, 4টা সাবজেক্টের মধ্যে টপ 100 করা হয়েছে। তারপরে একটাতে 75, একটাতে 80, একটাতে 50, এইভাবে ছোট সাবজেক্টে করা হয়েছে। তো এগুলো আমি দিয়ে দিব প্রিন্ট করে। কারণ তাহলে এই স্যার, এই এটা একজন চাচ্ছিলেন, সম্ভবত তোফাজ্জল সাহেব চাচ্ছিলেন, কারণ উনি বুঝতে পেরেছিলেন যে সম্ভবত আমি সিপিসি থেকে এই টপ 100 এমসিকিউ থেকে কিছু প্রশ্ন আমি প্রবেশ করিয়েছিলাম, গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছিল। তো এটা উনি লক্ষ্য করেছেন, মানে আমার যারা ভিডিও দেখেন অনেকেই সেটার পিডিএফ চান, তো আমি পিডিএফ দিই না। সেই ক্ষেত্রে আমি প্রিন্ট করে পাঠিয়ে দেবো, সেখান থেকে যদি কমন আসে আপনার উপকার হবে। এবং সেই স্যার শোনেন, টপ 100 এমসিকিউ গুলো এমন ভাবে ডিজাইন করা যে প্রশ্নের মধ্যে ইংলিশটা প্রবেশ করানো আছে, এবং একটা প্রশ্ন পড়লে আপনার একাধিক প্রশ্নের কাজ হয়ে যাবে, মানে ইনফরমেটিভ কোশ্চেন, ইনফরমেটিভ অপশনস। বলেন। তাহলে স্যার আগামীকাল সকালবেলা আমি 450 টাকা দিয়ে দেবো, তাহলে আপনি ওই এক্সট্রা নোটটা আর ওই 3 নম্বরের যে সেকশন গুলো যা আছে সব দিয়ে দেবেন। আমি কালকে টাকাটা দিয়ে আপনার আমি ফোন করে দেবো স্যার, টাকা দিয়ে দিচ্ছি ঠিক আমি কাল আছে, বিকেলে এটাকে লাইভ ক্লাসে বলার দরকার আছে? আপনি তো বলো কাল স্যার। টাকা পাঠিয়ে ফোন সরি দিতে স্যার, পারতেন। সরি না। স্যার সরি স্যার, আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। স্যার এখানে কাল বিকেল দিয়ে তিন দিয়ে দেবো। নম্বর এবং 3 নম্বর যেটা, মানে 23 সালের যা কিছু এবং 22 সালের যা কিছু, ওই দুইটা মিলে কিন্তু 250 টাকা, কারণ অনেকগুলো হচ্ছে ও প্রশ্ন। আর এখানে ওখানে আমি আবার 150 টাকা দিয়েছেন একটা, এই 150 হচ্ছে এক্সট্রা এক্সট্রা নোটে নোটের জন্য, 150 টাকা, এক্সট্রা নোটের জন্য। তাহলে আর সাড়ে তিন চারশো এবং টাকা দিয়ে তিন দেবো। 3 এবং 4-এ সবগুলো শুধু প্রশ্ন, আর 2 নম্বর হচ্ছে এক্সট্রা নোট। আর 1 নম্বরে আছে আপনার এই যে নোট থেকে পড়াই, এই নোটটাই ফ্রেশ করা হয়েছে। তো অনেকেই ফ্রেশ নোট নিবেন, আবার অনেকে নিবেন না। তবে যারা আমি বলছি যে সেপ্টেম্বর বা তার আগে নোট নিয়েছেন, তাদের নোটে বেশ কিছু ভুল আছে, সেগুলো আমি কারেকশন করে দিব, বা দিয়েছি ইতিপূর্বে লাইভ ক্লাসে। আমি সেটা আবার বলে দিব পিডিএফ দিয়ে, যে এখানে এখানে প্রবলেম আছে, কালেকশন করে নিতে হবে। তাদের ফ্রেশ নোট নেওয়ার দরকার নাই। আবার সাদিয়া আপু চেয়েছিলেন যে স্যার আমার নোটটা অনেকটা ছিঁড়ে ফেটে গেছে পড়তে পড়তে,